হ্যালো আপুরা অ্যান্ড হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছো? আজকে আবার আমি চলে আসলাম 12 প্যাচল উইথ অনন্যার নতুন একটি এপিসোড নিয়ে। আজকের 12 প্যাচলটা শুরু হচ্ছে পুরনো একটি কেসের আপডেট দিয়ে। তোমাদের সাথে এপিসোড 173-তে তাকাহিরো শিরাশি নামের একজন সিরিয়াল কিলারের গল্প শেয়ার করেছিলাম। ফাইনালি জুন মাসের 27 তারিখে এই সিরিয়াল কিলারের ফাঁস হয়ে গেছে। আমি ভাবছিলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করব গত 12 প্যাচালেই, বাট সামহাও সেটা আমার মাথা থেকে চলে গেছিলো। তো আমাকে অনেকেই মেসেজে কমেন্টে বলতেছে, আপু তুমি কি এই নিউজটা জানো, এই নিউজটা জানো? তাদের জন্য আমি যেটা বলতে চাই, ইয়াস আমি জানি, এবং আমিও তোমাদের সাথে এই আনন্দের নিউজটা শেয়ার করতে চাচ্ছিলাম। তো এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এর মতো একজন কালপিটের মৃত্যু হয়েছে। আশা করব এরকম টাইপের শাস্তি দেখে ভবিষ্যতে ওর মতো কালপিটরা এরকম টাইপের কাজ করতে ভয় পাবে। আরেকটা কথা না বললেই না, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো স্কুইড গেম সিজন 3 দেখার পর আমার অপিনিয়ন কি সেটা যেন আমি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই তোমাদের সাথে যেটা শেয়ার করতে চাই, স্কুইড গেম সিজন 3 দেখার আগে আমি এই শোটার সাথে কোনো রকমের অ্যাটাচমেন্ট বানাই নাই, বিকজ আমার কাছে প্রথম থেকেই মনে হচ্ছিল যে এটা ভালো হবে না। কারণ স্কুইড গেম সিজন 1 এটা যেই হাইপটা তৈরি করছিল, যেই এক্সপেকটেশনটা আমাদের এরকম উপরের পর্যায়ে নিয়ে গেছিল, আমি প্রথম থেকেই জানতাম যদি এটার সিজন পরবর্তীতে আসে এটা ভালো হবে না। ইভেন ডিরেক্টরও বলছিল যে উনি এই শোটা একটা সিজন তৈরি করার কথা মাথায় রেখে উনি গল্পটা লিখছিলেন। এই শোটা এতটা হাইপ টাইপ হয় যিনি তাড়াহুড়া করে আরও 2টা সিজন লিখছে, যে কারণে এই সিজনগুলোর এই অবস্থা। তো 1টার নাম নষ্ট করছে 2, আর 2-এর মান ইজ্জত পুরোটা খেয়ে ফেলছে 3। আমি এতটুকুই বলতে চাই। আমি 3টা জাস্ট কেটে 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 দেখছি, পুরাটাই টোটাল ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল। যদি 3টা বানানোই হয় তাহলে 4 কেন বানানো হচ্ছে না? আমরা তো 4 ডিজার্ভ করি, কারণ ফ্রন্টম্যানকে কোথা থেকে আসছে, তার লাইফ কি আমরা কেন জানতেছি না? এই যে জেলেটা যে অ্যাকচুয়ালি ফ্রন্টম্যানের ভাইকে উদ্ধার করে, আমরা তো সিজন 3-তে দেখে বুঝলাম ফ্রন্টম্যানের সাথে তার একটা সম্পর্ক আছে, এবং সেও একটা সময় এই পিঙ্ক যে কাপড় চোপড় পরে থাকে ওদের আর্মি, ওদের মধ্যে কেউ ছিল। এখন সে নাই, মেবি সে রিটায়ার্ড হয়ে গেছে, দ্যাটস ওয়াই। তার বাসাতে যখন ওই পুলিশ অফিসার, ফ্রন্টম্যানের যে ছোট ভাই, ওর কিছু লোক যায় খোঁজাখুঁজি করতে, ওরা যেই কিন্তু দেখে যে ফ্রন্টম্যানের সাথে ওই লোকটার ছবি, এবং প্রথম দিকে যে গেম খেলতেছিল যে লোকটা গবলিন, আমি ভুলে গেছি এখানে কাদের কি নাম, বিকজ আমি অ্যাটাচমেন্ট নিয়ে দেখি না তো, কারো কিছু নাম মনে নেই, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ওদের 3জনের একসাথে ছবি ওরা দেখতে পেল। আমাদেরকে যখন এই ছবিগুলোর পিছনের গল্প জানাবেই না, এগুলো আমাদেরকে দেখাইছে কেন? এগুলো দেখে আমাদের মনের ভিতরে এখন জানতে ইচ্ছা করতেছে না ওরা কারা, কীভাবে ওরা 3জন একসাথে হইলো, আমরা তো কিচ্ছু জানি না, তো আমরা এগুলো কেন দেখলাম? এই হচ্ছে আমার একটা কথা। আরেকটা জিনিস আমার সবচেয়ে মেজাজ গরম যেটা করছে সেটা হচ্ছে এই ভিআইপিসগুলা, ওদের কোয়ালিটি এত বাজে কেন? আমি মানলাম ডিরেক্টরের মনে হয় টাকা শেষ হয়ে গেছে এরকম অ্যাক্ট্রেসদেরকে জোগাড় করতে করতে, কিন্তু ভিআইপিসদেরকে একটু তো জাতের নেওয়ার দরকার ছিল, যারা অ্যাকচুয়ালি অ্যাক্টিং জানে। বুঝলাম তোমরা আননোন মানুষদেরকে জাতের তারে হন্দের নাইট ক্লাব থেকে উঠে নিয়ে চলে আসছো, আরেও ফরেনার এরকম বলে বলে নিয়ে চলে আসছো, মানলাম। একটু অ্যাক্টিং পারে এরকম নিয়ে আসতা। কারণ আমরা সেই সিজন 1 থেকে শুনতেছি যে ভিআইপিস যারা মানুষদেরকে নিয়ে এরকম গেম দেখতে পছন্দ করে, এই খেলাগুলা খেলায়, এইরকম মানুষদের যারা লাইফ নষ্ট করতেছে, তারা নিজেরাই এরকম বলদা ঠিকমতো ডায়লগ প্রোভাইড করতে পারে না। আমার মনে হচ্ছে আমাকে যদি ভিআইপিসের রোল দেওয়া হয়তো, আমি 12 প্যাচালে বসে যেরকম অ্যাক্টিং করি এর থেকে ভালো অ্যাক্টিং করে চলে আসতে পারতাম। ওদের অবস্থা খুব খারাপ ছিল, খুব খারাপ। অ্যাটলিস্ট রিনাউন্ড ফেস না দিতে পারুক, ভালো মানের কোনো অ্যাক্ট্রেস ওরা জোগাড় করতে পারতো, খুব খারাপ ছিল। আর লাস্টে যে জিনিসটা, অ্যাকচুয়াল নায়ক 4, 5, 6, হোপফুলি ওর নাম্বারটা ঠিক মতো বলতেছি, ও যে মারা গেছে। আমি জানি সব শোয়ের যে হ্যাপি এন্ডিং হতে হবে এমন কোনো বিষয় না, বাট ও যে স্যাক্রিফাইস করে মরে গেল শেষমেশ,
ওই জিনিসটা আমার পছন্দ হয় নাই। যদিও বা ডিরেক্টর নিজেও বলছে যে 456 নিজেকে স্যাক্রিফাইস করে এটাই বুঝাইছে সে ফ্রন্টম্যানের মতো সেম না, সে আর ফ্রন্টম্যান আলাদা। এটার প্রতিবাদ জানায় সে মৃত্যুবরণ করছে। এখন অনেকে বলতেছে পারো জননাপু, তার মানে তুমি কি চাও যে 456 উচিত ছিল বাচ্চাটাকে ফেলে দিয়ে টাকা নিয়ে চলে যাওয়া? না, আমি এটার কথা বলতে চাচ্ছি না। ফ্রন্টম্যান যখন বাচ্চাটাকে উদ্ধার করলো, এরপর ওই গোল চকোটা বেয়ে বেয়ে নিচে নেমে দেখলো যে নায়ক যে 456 ও মৃত্যুবরণ করতেছে, এটা দেখে যে ও চলে গেল। আমি যেটা চাচ্ছিলাম, ও এটা দেখে মানে যদি ফ্রন্টম্যানের ভিতরে এরকম মনুষ্যত্ববোধ জেগে উঠতো যে না না, যা যা হচ্ছে সব ভুল হচ্ছে, আজকের পর থেকে স্কুইড গেম আর নাই, আমিও এখন মানে 456কে দেখে আমিও ভালো হয়ে যাব, আমি নিজেকে বেটার করব। ওর উচিত ছিল 456কে বাঁচিয়ে ফেলা, বাঁচিয়ে ওকে লুকায় ফেলা, লুকিয়ে ওকে সুস্থ করে ফেলা, ওকে সুস্থ করে ফেলে বলা যে পৃথিবীর বুকে সবাই জানবে তুমি মারা গেছো, আমি তোমার মেয়েকে তোমার এই জার্সি আর টাকা দিয়ে আসতেছি, আর হচ্ছে গিয়ে সবাইকে বলে দিব তুমি মরে গেছো। এরপর মানে সিজন 4 যদি আসতো আর কি, মানে যেভাবে ওরা দেখাবে যে সবাই জানবে যে 456 মারা গেছে, ফ্রন্টম্যান স্কুইড গেমের ভিতরেই থাকবে, আর ওরা দুজন মিলে মিলে অ্যাকচুয়ালি এই স্কুইড গেমের সবাইকে ধ্বংস করবে। আর এগুলো দেখাতে দেখাতে ওরা এটার সাথে সাথেও দেখাবে যে কিভাবে অ্যাকচুয়ালি ফ্রন্টম্যান এই গেমে ঢুকছিল, প্রথম দিকে গবলিন যে পাকচি খেলতেছিল ও কিভাবে এখানে ঢুকছে, তারপরে ওই যে জেলে মাছ ধরতেছিল যে ও এখানে কিভাবে আসলো, ওদের সব হিস্ট্রি আমরা আস্তে আস্তে জানতে পারবো। এর সাথে সাথে আমরা জানতে পারবো অ্যাকচুয়ালি স্কুইড গেমটাই বা আস্তে আস্তে কীভাবে শুরু হলো। এই সব দেখানোর পর যদি স্কুইড গেমটা শেষ করতো, তারপরে আমি মনে একটু ঠান্ডা হতে পারতাম। আই হোপ ডিরেক্টরের পকেট ফাঁকা হয় নাই, সে আমার মতোই একটা বুদ্ধি চালায় নায়ক 456কে আবার বাঁচাই তুলে ইন্টারন্যাশনাল স্কুইড গেমে নিয়ে চলে আসবে। তোমাদের কি মনে হয় যদি এরকম টাইপের কোনো একটা মানে টুইস্ট হইতো, মজা হতো না? বাট আমি যেটা দেখলাম ডিরেক্টর সব জায়গায় বলে বেড়াচ্ছে যে 456 অ্যাকচুয়ালি মরে গেছে, সে স্যাক্রিফাইস করে চলে গেছে, যেটা আমার কাছে ভালো লাগে নাই। সো ইয়া, এই হচ্ছে আমার অপিনিয়ন। আর একটা জিনিস যেটা আমার পছন্দ হয় নাই, অন্যি ট্রান্সজেন্ডার যাকে বানাইছিল ওই নায়কটাকে আমার অনেক ভালো লাগে। 120 ওর জার্সি নাম্বার ছিল। ওর মৃত্যুটা এত ইজিলি দেখালো কেন? দরজায় দাঁড়ায় ও মরে যাবে কেন? ওর মৃত্যুটা আর একটু ড্রামাটিক দিতে পারতো না? আর একটু মানে ও যেহেতু এরকম বলতে পারো পাওয়ারফুল প্লেয়ার ছিল, মানে ও যদি বেঁচে যেত একদম মেন পর্যন্ত যেত, হয়তো বা এমনও হয়তো যে 3-3কে ওই লাথি মেরে ফেলে দিচ্ছে ও এত কিছু করার আগে। মানে ও বেঁচে থাকলে 3-3 এই পর্যায় পর্যন্তই যেতে পারতো না, মেবি ওই গেমটা উইন করে ফেলতো। কথা হচ্ছে ওর মৃত্যুটা আমরা তো এতটুকু মানে চাইতেই পারি। মানি হিস্টের টোকিও যেভাবে মারা গেছে ড্রামাটিক ওয়েতে, একটু এরকম একটু আর একটু স্ক্রিন টাইম পাইতে, তা না, দরজায় দাঁড়ায় টুস পড়ে গেছে। মরার সময়ও যে চোখ পিটাইছে আমরা সেগুলোও দেখতে পাই নাই। সো এগুলো আমার কাছে একদমই পছন্দ হয় নাই। খুব তাড়াহুড়া করে ওরা শেষ করে দিছে, যে ওদেরকে একদম ওই যে গ্রামের দেশে মানে পার ডেতে জোন খাটায় না, যে এই আজকে ওকে যা পেমেন্ট দিছি এই টাকায় যতদূর কাজ করানো যায় ওকে দিয়ে ততটুকুই কাজ করায় ফেলতে হবে। ডিরেক্টর ওদেরকে যতটুকু পেমেন্ট দিয়েছে পার ডেতে অতটুকুর ভিতরে যতটুকু শ্যুট করানো গেছে ততটুকু শ্যুট করায় বলছে ভাই আমার কাছে টাকা নেই, আসসালামু আলাইকুম, চলে যান, টাটা বাই বাই। আমার কাছে এরকম তো যেটা না বললি না, স্কিন আর্টিস্ট্রি পেজে আমার পছন্দের শ্যাম্পু এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি যখনই কোনো প্রোডাক্ট 12 প্যাচালে শেয়ার করি সেগুলো কিন্তু সোল্ড আউট হয়ে যায়। তোমাদের দায়িত্ব যত দ্রুত সম্ভব সেগুলো পারচেস করে নাও, আমি কিন্তু এটা বলে রাখতেছি। পরে কিন্তু বলতে পারবে না জানো না আমরা কেন পেলাম না। তো প্রোডাক্ট আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে রাখতেছি, সেটা হচ্ছে ফিনোর প্রিমিয়াম টাচ শ্যাম্পু। এটা আমি ব্যবহার করছি অনেক দিন ধরে,
যেহেতু স্কিন আর্টিস্ট্রি পেজ এটা অ্যাভেলেবেল করতে পারছিলাম না, এটা আমি একটু সেলফিশের মতো কাজ করছি, তাই এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। এটা হচ্ছে ব্র্যান্ড নিউ প্রোডাক্টটা। ব্র্যান্ড নিউ প্রোডাক্টটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম কানাই কানাই পর্যন্ত ভরা থাকে, ঠিক আছে। আর এটা আমি এখন রাইট নাও ব্যবহার করতেছি, দেখতেই পাচ্ছ কি পরিমাণে শেষ করে ফেলছি। এটা মনে হয় আমার 2 নাম্বার না 3 নাম্বার বটল হবে, এটা আমি ব্যবহার করতেছি। আর এটা কয় নাম্বার আমি জানি না, এটা মনে হয় 3-4 বছর আগে আমি তোমাদের সাথে একটা রিভিউ শেয়ার করছিলাম, রাইট? তখন দেখে এটা আমি ব্যবহার করতেছি। সো অগণিত ডিব্বা এটার আমি খরচ করে ফেলছি। আর এই ডিপ কন্ডিশনারটার ব্যাপারে বলবো, এটা খুবই অল্প প্রয়োজন হয়, জাস্ট এতটুকু চুলের নিচ থেকে লাগাবা, চাইলে তুমি 5 মিনিট ওয়েট করতে পারো, এরপর এটাকে ধুয়ে ফেলবা। তোমরা জানো যে আমার যে প্রোডাক্টগুলো ব্যবহার করার পর মনে হয় দি বেস্ট, সে প্রোডাক্টগুলোই চেষ্টা করা হয় স্কিন আর্টিস্টের পেজে আনতে। দেখবে যে অন্যান্য পেজে অনেক টাইপের রেঞ্জের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে, অনেক ভ্যারাইটিস থাকে। স্কিন আর্টিস্টের পেজে কিন্তু এত ভ্যারাইটিস নাই, কারণ আগডুম বাগডুম ঘোরাডুম দিয়ে পেজ আমরা ভরাইতে পছন্দ করি না। যেরকম তোমাদের সাথে শেয়ার করি, ফিনোর কিন্তু একটা প্রিমিয়াম টাচ কন্ডিশনার আছে, এটা আমি কতটুকু ব্যবহার করছি তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ মেলাখানিক কিন্তু আমি ব্যবহার করছি, না ব্যবহার করে আমি বলতেছি না। এটা আমার কাছে ব্যবহার করে মনে হয়েছে যে যদি তুমি কন্ডিশনারটা ব্যবহার করো, এটা অ্যাকচুয়ালি তোমার ব্যবহার করার দরকার নাই, যে কারণে এই প্রোডাক্টটা আমরা ঠিক করছি স্কিন আর্টিস্ট্রি পেজে অ্যাভেলেবেল করবো না। গুড প্রোডাক্ট, তুমি চাইলে ব্যবহার করতে পারো, বাট আমি মনে করতেছি যে আমার আপুদের টাকা নষ্ট করার দরকার নাই, দ্যাটস ওয়াই এটা আমরা আনবো না। আমরা কিন্তু আনলেই এটা সেল করতে পারি, যে কয়টা পারচেস করবে, বাট আমি মনে করতেছি এই দুইটা হচ্ছে বেস্ট প্রোডাক্ট এবং এই দুটাই আমার আপুদের পারচেস করা উচিত হবে। দ্যাটস ওয়াই এই দুটা প্রোডাক্ট স্কিন আর্টিস্ট্রি পেজে অ্যাভেলেবেল হচ্ছে। এবং আমি এর সাথে সাথে এটাও জানি যে আমি যে দুটা প্রোডাক্টের কথা তোমাদের সাথে শেয়ার করলাম, কিছু আপু আমাকে ব্লাইন্ডলি এত ট্রাস্ট করো, তোমাদের হেয়ার টাইপ না জেনে পারচেস করবা, এরপর বলবা আপু তোমার কথা শুনে ব্যবহার করলাম প্রোডাক্টটা, এটা তো আমাকে স্যুট করতেছে না। সো আমি বলবো আগে থামো, না জেনেই অর্ডারটা দিও না, আগে তোমার জানতে হবে যে কী টাইপের হেয়ারের জন্য এই দুটা প্রোডাক্ট দি বেস্ট, তারপরে তোমরা পারচেস করবা। তোমার হেয়ার যদি ড্রাই, ফ্রিজি এবং যদি হয়ে থাকে যে অনেক কার্লি, ম্যানেজেবল না, তুমি কালার করে তোমার চুলটাকে ড্যামেজ করে ফেলছো, রুক্ষ শুষ্ক, তাহলে তোমার জন্য এই দুটা প্রোডাক্ট অনেক ভালো হবে। শ্যাম্পুটা খুবই অল্প লাগে। এই শ্যাম্পুটা আমি ওপেন করছি 3 মাস হয়ে যাবে, আমার চুল মাশাল্লাহ ভালোই লং আছে, আমি কেটে ফেলছি, এরপর কিন্তু ভালোই লং আছে, রাইট? সো আমার কিন্তু 1 পাম্পে আমার চুলটা ভালো মতো ক্লিন হয়ে যায়। ড্রাইড ডিহাইড্রেট ফ্লেকি যাদের চুল, অনেক সময় খেয়াল করে দেখবে যে শ্যাম্পু ব্যবহার করার পর মানে চুলটা ধরলে এরকম কচ করতে থাকে, মনে হয় রুক্ষ হয়ে গেছে আরও চুল, মানে এখন কন্ডিশনার না ব্যবহার করলেই না। বাট ফিনোর এই শ্যাম্পুটা ব্যবহার করলে তোমার একদমই এরকম ফিল হবে না। এটার নাম যে দিছে প্রিমিয়াম টাচ, অ্যাকচুয়ালি এটা তোমাকে ওই প্রিমিয়াম ফিলটা দেয়। মানে শুধু শ্যাম্পু দিয়েই তুমি যখন চুলটা ধোবা, ইমিডিয়েটলি তুমি ফিল করতে পারবা যেটা তোমার চুলটা কী পরিমাণে সফট অ্যান্ড সিল্কি বানাই দিছে। তোমরা যদি চাও ফিনোর অয়েলটা ব্যবহার করতে পারো, আসলে ওইটা আমি এখনও ব্যবহার করি নাই, তাই ওটা রিভিউ দিতে পারতেছি না। বাট R3টা তোমরা জানো আমার অনেক ফেভারেট, অলরেডি স্কিন আর্টিস্ট্রি পেজ থেকে মাশাল্লাহ মোর দ্যান 200 পিস সেল হয়ে গেছে আমার এক ভিডিও দেখেই। সো তোমরা চাইলে ওটা ব্যবহার করে দেখতে পারো। আর যারা পারচেস করছো তো অবশ্যই তোমাদের রিভিউ আমার সাথে কমেন্টে জানাতে ভুলবা না তোমাদের কাছে কেমন লাগছে, কজ ওইটা তো আমার রাইড অর ডাই। এই প্রোডাক্টগুলো যদি ব্যবহার করো, চুল এত সুন্দর সফট, সিল্কি অ্যান্ড ম্যানেজেবল থাকে, আর আমি কি বলবো। আর যাদের রিবন্ডিং চুল, মানে কোনো মতেই চুলের রাফনেস যাচ্ছে না, তারা তো চাইলে এটা ব্যবহার করতেই পারো। কজ আমি যে রিবন্ডিং করছি প্রায় 13 বছর ধরে, এটা কেউ দেখলে বিশ্বাসই করতে চায় না। আমি আম্মুর সাথে কিছুদিন আগে মার্কেটে গেছিলাম, মানে ওই আপুটা আমাকে চিনে না, উনি পিছন থেকে আমার চুলটা এভাবে ধরে ফেলছে, জানো না তো, ধরে বলতেছে রিবন্ডিং করা, অনেক সুন্দর চুল আপনারা, থ্যাংক ইউ। দুটা প্রোডাক্ট তোমরা স্কিন আর্টিস্ট্রি পেজে পেয়ে যাচ্ছ, মাইন্ড ব্লোয়িং প্রোডাক্ট। আরেকটা জিনিস, যদি এক্সট্রিমলি অয়েলি স্ক্যাল্প হয় তোমার, তাহলেও আমি তোমাকে এই শ্যাম্পুটা ব্যবহার করতে বলবো না, কারণ দেখা যায় এটা যেহেতু ময়শ্চারাইজিং প্রিমিয়াম শ্যাম্পু, তোমার
চুল থেকে তেল বেরিয়ে এমনিই চুপচুপ হয়ে থাকে। সো এটা মাখার পর তোমার মনে হতে পারে তোমার চুল আরও ময়শ্চারাইজ করছে। সো কোনটা তোমার মাথার তেল আর কোনটা তোমার চুলটাকে ময়শ্চারাইজ করছে তুমি ডিটেক্ট করতে পারবা না। সো তোমার জন্য আমি মনে করবো এই শ্যাম্পুটা না, তোমার জন্য অন্য কিছু আমরা ভবিষ্যতে রেকমেন্ড করবো। সো হ্যাশট্যাগ সেলফ প্রমোশন ডান। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকে 12 বাজে। আরেকটা কথা, আমি ঠোঁটে ব্যবহার করছি আমার রাইড অর ডাই ফিক, যেটা মোছার পরও ঠোঁটটা দেখতে অনেক সুন্দর লাগে। আমি গল্পটা বলতে বলতে কতবার পানি খাবো, কত কী খাবো, দেখবা কিছুক্ষণ পর আমার লিপস্টিকটা মুছে যাবে, বা এরপর যে সুন্দর টিনটা থাকবে ওটা দেখেই তোমাদের এটা কিনতে ইচ্ছা করবে। আমি জানি, তাই আগে থেকে বলে রাখলাম, কারণ এটা মনে হয় 3 থেকে 4 বার রিস্টক করা হয়েছে, কজ এটা বারবার সোল্ড আউট হয়ে যায়। বাই। সো এখন রাত 2টা 2 বাজে। ভিডিও শুরু করছিলাম রাত 12টায়। আমি জাস্ট ভাবছিলাম 10 মিনিটসের একটা ব্রেক নেই। এরপর ফেসবুকে ঢুকলাম, টিকটকে ঢুকলাম। 2 ঘন্টা কোথায় গেল আমার 2 ঘন্টা? আমার টাইম ম্যানেজমেন্ট এত বাজে, আমি কি বলবো। বাই দ্য ওয়ে, এর ভিতরে খাওয়া দাওয়া করে লিপস্টিক মুছে গেছে। আর দেখতেই পাচ্ছ আমার এই পাইপটা হচ্ছে পিঙ্ক কালার, হোয়াইট পিঙ্ক। বাই দ্য ওয়ে, আমাকে একজন আপু বলছে আমি যেন স্টেনলি নিয়ে শো অফ করি, তাই দেখাচ্ছি। সো কোনোদিনও আমি তো এত দামি জিনিসে লিপস্টিক লাগাবো না, কজ স্টেন পড়ে যাবে। এটাই পানি খেয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে কোনো স্টেন পড়তেছে না, তার মানে কত সুন্দর এটা ঠোঁটে লেগে থাকে সারাদিন ধরে তোমার লিপস্টিকটা চলে যাওয়ার পরেও। সো সেটার প্রুফ তোমাদের সাথে শেয়ার করলাম। সো আজকে যে 12 পাঁচালা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটা একটি ট্রু ক্রাইম বেস স্টোরি, তার মানে সত্যিকারের একটা ঘটনা। বাট আমি যখন গল্পটা শুরু করবো তোমাদের সাথে বলা, মনে হয় না তোমাদের বিশ্বাস হতে যাবে যেটা কোনো রিয়েল পার্সনের গল্প হতে পারে। সো এই গল্পটা ইউএসের ক্যালিফোর্নিয়ার, যাকে নিয়ে আজকে আমাদের 12 প্যাচাল, তার নাম হচ্ছে টোরিসার জন্ম 1946 সালের মার্চ মাসের 12 তারিখে। মার নাম সোয়ানি এবং বাবার নাম জিম। তার মা একটা কাঠের কোম্পানিতে চাকরি করত এবং তার বাবা একটা চিজ ফ্যাক্টরিতে কাজ করত। তখনকার সময় কিন্তু বেশিরভাগ মারাই কিন্তু হাউসওয়াইফ ছিল, কিন্তু তার মা এবং বাবা যেহেতু দুইজনই কাজ করত, তারা মোটামুটি বলতে পারো একটা সচ্ছল পরিবার ছিল। টোরিসারা 4 ভাই বোন ছিল, বাট 4 ভাই বোনের ভিতরে টোরিসার মার আগের ঘরের 2 সন্তান ছিল। একজনের নাম উইলিয়াম এবং আরেকজনের নাম ক্ল্যারা। তারা দুজন হচ্ছে টোরিসার মার আগের ঘরের। এবং জিমের ঘরে অ্যাকচুয়ালি টোরিসা এবং রোজমেরি, এই 4 সন্তানকে নিয়ে জিম এবং সোয়ানির ছোট সংসার। 1950 সালে সোয়ানি আর জিম একটা বড় বাড়ি কিনতে সক্ষম হয় এবং সেখানে তাদের ফুল ফ্যামিলি নিয়ে তারা শিফট হয়ে যায়। সো লেট 50s দিকে এসে জিমের পার্কিনসন্স রোগ ধরা পড়ে। তো জিমের ক্ষেত্রে যেটা হয়, ও কিন্তু একজন চিজ মেকার, সে চিজ তৈরি করে, তার কিন্তু হাতেরই কাজ সব। সে আর চিজ তৈরি করতে পারে না। আর দিন যত যেতে থাকে তখন হয়তো বা পার্কিনসন্সের ওরকম কোনো ওষুধপত্র ভালো পাওয়া যেত না, ওর এটা কন্ট্রোল করা যাচ্ছিল না, ওর রোগটা আরও বাড়তে থাকে। তো ও চিজ আর তৈরি করতে পারে না, তো ওর চাকরি থেকে ওকে বাদ দিয়ে দেওয়া হয়। জিম ঘরে বসে যায়। সো এখন সোয়ানি যা ইনকাম করে সে টাকা দিয়েই দেখা যেত তাদের সংসার চলে। বাট এখানে যে সমস্যাটা হয়, এখান থেকেই জিমের ইনসিকিউরিটি বাড়তে থাকে। চিন্তা করো, এখনকার সমাজেও যদি ওয়াইফ ইনকাম করে আর স্বামী ঘরে বসে থাকে, স্বামীর কিন্তু দেখা যায় মেয়ে লিগোতে অনেক লাগে। সোয়ানির সিচুয়েশনটা রাইট নাও দেখো, সে বাইরে একটা জব করতেছে, 4 বাচ্চাকে লালন পালন করতেছে, ঘরের কাজ করতেছে, অসুস্থ হাজব্যান্ডের দেখাশোনা করতেছে। অন্যদিকে জিম কিন্তু বাসায় আছে। হ্যাঁ, সে অসুস্থ এবং সে মানসিকভাবে ভেঙে পড়েছে, বাট সে এখন কিন্তু চাইলেই তার ওয়াইফকে মেন্টালি সাপোর্ট দিতে পারত। সে সেটা না করে তার ওয়াইফের সাথে এত অমানবিক দুর্ব্যবহার করা শুরু করে।
তার ওয়াইফ অ্যাকচুয়ালি বুঝতে পারতেছিল না যে তার হাজব্যান্ড অ্যাকচুয়ালি এরকম কেন করতেছে। একটা পর্যায়ে সোয়ানি রিয়েলাইজ করতে পারে ও যা ইনকাম করে এই টাকাতে ওর পক্ষে সংসার চালানো পসিবল হচ্ছে না, ওর স্বামীর চিকিৎসা করানো পসিবল হচ্ছে না। তাই সে ঠিক করে এখন থেকে সে প্রতিদিন ওভারটাইম করবে। অন্যদিকে জিমের এখন অ্যাঙ্গার ইস্যুর প্রবলেম আছে, সারাক্ষণ সবার সাথে দুর্ব্যবহার করে। এখন ওয়াইফ যদি বাসা না থাকে তো কার সাথে দুর্ব্যবহার করবে? এখন ওর দুর্ব্যবহারের ভিকটিম হয় ওর বাচ্চাগুলা। যখন ওয়াইফ বাসায় থাকে না, কন্টিনিউয়াসলি ওর বাচ্চাদের সাথে ওর দুর্ব্যবহার করতে থাকে। আর সোয়ানির কথা একবার চিন্তা করো, মানে সারাদিন ওভারটাইম কাজ করে সে যখন বাসায় আসতেছে, আবার বাসার কাজও করতেছে, বাচ্চাদের টেক কেয়ার, হাজব্যান্ডের টেক কেয়ার, হাজব্যান্ডের কাছে আসলে হাজব্যান্ডের দুর্ব্যবহার পায়। ও এগুলা দেখে একদম ফেড আপ হয়ে যাচ্ছে যে আমি এত কষ্ট করতেছি, অ্যাপ্রিসিয়েট না করতে পারি, একটু চুপ থাকো, তোমার দুর্ব্যবহার আমি কীভাবে সহ্য করব। আস্তে আস্তে এমন একটা পর্যায়ে চলে আসে যে সোয়ানি ওর ফ্যামিলির সাথে আর অ্যাটাচমেন্ট ফিল করতে পারে না। মানে ওর করার দরকার, এগুলো ওর দায়িত্ব, তাই ও করতেছে। মানে ও এখন ওর সংসারের উপরে ফেড আপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এইভাবে দিন যাচ্ছিল। 1961 সালে মার্চ মাসের কোনো একদিন সোয়ানি ঠিক করে তার ছোট সন্তান টেরিসাকে নিয়ে একটু সুপার মার্কেটে যাবে তাদের উইকলি খাবার দাবার শপিং করার জন্য। সেখানে যে আর তাদের ফুল শপিংটাও শেষ করা হয়নি, ওইরকম একটা পর্যায়ে সোয়ানি হঠাৎ করে মাটিতে পড়েছে, তৎক্ষণাৎ ওখানে মৃত্যুবরণ করে। ওখানে দাঁড়িয়েছিল টেরিসা, আর এই মোমেন্টটা মানে ও স্বচক্ষে দেখছে, এবং এটা দেখে বাচ্চাটা লিটারালি ট্রমাটাইজ হয়ে গেছে। ও মানে শকটে চলে যায়। মানে এটা কী দেখলো, মা জাস্ট মাটিতে পড়ে গেল আর মারা গেল। মানে এই জিনিসটাও কোনো মতে মেনে নিতে পারতেছিল না। পরবর্তীতে যেটা জানা যায় যে কনজেস্টেড হার্ট ফেলিয়ারের কারণে সোয়ানি মৃত্যুবরণ করেছে, বাট এটা কেউ মেনে নিতে পারতেছিল না। হ্যাঁ, ও সকালের দিকে খুবই এক্সস্টেড অবস্থায় ছিল, যেটা ও প্রতিদিনই থাকে, বিকজ ও প্রতিদিনই অনেক ওভারলোড কাজ করে। বাট কেউ মেনে নিতে পারতেছিল না যে শপিং করতে এসে জাস্ট পরে যেই সোয়ানি মৃত্যুবরণ করবে। ডক্টররা যেটা জানায় যে প্রচণ্ড স্ট্রেসে থাকার কারণে সোয়ানির সাথে এটা হয়েছে। প্রত্যেকটা বাচ্চাই মাকে হারিয়ে প্রচণ্ড কষ্ট পায়, বাট টেরিসা যে কষ্টটা পেয়েছে সেটার ধারের কাছে কেউই না। প্রথমত টেরিসা সবচেয়ে ছোট সন্তান, সে তার মায়ের খুব আদরের, মায়ের খুব কাছের সন্তান ছিল। তাছাড়াও সে স্বচক্ষে তার মাকে মৃত্যুবরণ করতে দেখেছে। মানে এই ট্রমাটা থেকে এই বাচ্চাটা কোনো মতে বেরিয়ে আসতে পারছিল না। মায়ের মৃত্যুতে এই ছোট টেরিসাও প্রচণ্ড ডিপ্রেশনে পড়ে যায়। আর মানুষ যখন ডিপ্রেশনে পড়ে যায়, মানুষ কিন্তু এক একভাবে সেটা প্রকাশ করে। কেউ কাঁদে, কেউ খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, কেউ একা একা থাকতে পছন্দ করে। কিন্তু টেরিসাও ঠিক তার বাবার মতোই হয়েছে। দেখা যায় এই ডিপ্রেশনটা সে অ্যাঙ্গার দিয়ে প্রকাশ করতে পছন্দ করে, খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে। তো দেখা যায় এই ছোট বয়স থেকেই অনেক বলতে পারো যে অ্যাঙ্গার ইস্যুর প্রবলেম দেখা যায় টেরিসার। যখন থেকে তার মা মারা গেছে, টেরিসা সবার সাথে দুর্ব্যবহার করে, তার বড় 3 ভাই বোনের সাথে, ইভেন তার বাবার সাথে, অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে। যেই তার সাথে মানে ভালো ব্যবহার করে কাছে ডেকে আদর করার চেষ্টা করে, টেরিসা সবার সাথে খারাপ ব্যবহার করতো। সোয়ানি একমাত্র মানুষ ছিল যে এই বাসায় ইনকাম করতো। সোয়ানির মৃত্যুর পর এই বাসায় কেউ আর ইনকাম করে না। তো এই বাসায় বাচ্চাদেরকে মানে লালন পালন করার জন্য কেউ নাই, টাকা ইনকাম করার কেউ নাই, চিকিৎসার খরচ দেওয়ার কেউ নাই। এভাবে মানে ওদের যা সেভিংস ছিল আস্তে আস্তে সেগুলোও শেষ হতে থাকে। এরপর জিম একটা বড় ডিসিশন নেয় যে ওদের যে বড় বাড়িটা আছে এটা ওরা সেল করে দিবে, ওরা ছোট একটা বাসা পারচেস করবে, এবং এই টাকাটা দিয়ে এবং অন্যান্য যেসব সেভিংস আছে সেগুলো দিয়েই ও বাচ্চাদের লালন পালন করার চেষ্টা করবে। বিকজ এটা ছাড়া ওর আর কোনো উপায় নেই, বিকজ ও যেহেতু ইনকাম করতে পারতেছে না। তো যেটা হয়, মোটামুটি সাইজের একটা ছোট বাড়ি সে পারচেস করে, সেখানে তার বাচ্চাদেরকে নিয়ে সে চলে যায়। অন্যান্য বাচ্চারা এসব নিয়ে কোনো মাইন্ড করে না। বাট টেরিসা প্রচণ্ড ক্ষোভে ফেটে যায়। সে তার মাকে হারাইছে, তার যে মানে বাড়িটা ছিল সেটাও তারা বিক্রি করে দিছে, সে তার নিজের পার্সোনাল রুমও হারাইছে, এখন তার বোনের সাথে রুম শেয়ার করে থাকতে হবে,
সব কিছু নিয়ে টেরিসার যে অ্যাঙ্গার ইস্যু আছে এটা আরও বাড়তে থাকে। নতুন বাসায় মুভ করার সময় টেরিসার 16 বছর বয়স ছিল, আর এখানে আসার পর টেরিসার পরিচয় হয় তার প্রথম বয়ফ্রেন্ডের সাথে। যখন টেরিসার 16 বছর বয়স তখন তার বয়ফ্রেন্ডের বয়স 21 বছর। ছেলেটার নাম হচ্ছে ক্লিফিড সান্ডেস। তারা খুব দ্রুত অনেক ক্লোজ একটা রিলেশনশিপে চলে আসে। খুব দ্রুত বলতে মানে খুব দ্রুত, মানে মাত্র 3 মাসের ভিতরে তারা ডিসাইড করে তারা বিয়ে করে ফেলবে। এই রিলেশনশিপটা ক্লিফিডের জন্য বলতে পারো একটা চ্যালেঞ্জিং রিলেশনশিপ ছিল। এর রিজন তোমাদের মনে রাখতে হবে, টেরিসা তার মাকে হারায় কিন্তু একদম নিঃস্ব হয়ে গেছিল। যখন তার লাইফে ক্লিফেড আসছে, সে সব কিছু দিয়ে উজাড় করে ক্লিফেডকে ভালোবাসা শুরু করে। কারণ টেরিসা ক্লিফেডকে বুঝাতো যে আমার খুশির রেসপন্সিবিলিটি এখন থেকে তোমার। অনেক মেয়েই কিন্তু এই ভুলটা করে ফেলে যে তার বয়ফ্রেন্ডকে বুঝায় দেয় যে তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি হাসলেই আমি হাসি, তুমি কাঁদলেই আমি কাঁদি, আমার লাইফে এক ঝলক তুমি না থাকলে আমি মরে যাব, তুমি না থাকলে আমি কি করি, বাঁচি না মরি, আমি জানি না আমি কি বলতেছি। আই থিঙ্ক ইউ গেট ইট। বাট বিষয়টা হচ্ছে, যখন একটা ছেলে কোনো রিলেশনশিপে সাফোকেটেড ফিল করবে তখনই কিন্তু সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করবে। ওদের রিলেশনশিপের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে ওরা ওদের রোম্যান্সের একদম চূড়ান্ত পর্যায়ে, মানে 3 মাসের প্রেম, বুঝতেই পারতেছো একদম মাখামাখা অবস্থা, ওই পর্যায়ে ওরা বিয়ে করে ফেলছে। বাট এই যে পিক পর্যায়ে প্রেমটা গেল, এরপর যে একটু ডাউন যাবে, একটু নর্মাল হবে, একটু উঁচা নিচু এরকম যে একটা সময়গুলো যায়, ওই সময় যে একটা মানুষের মেন্টালিটি কেমন থাকে, ওই সময় মানুষ কেমন রিয়াক্ট দেয়, এগুলো ওরা কিছুই দেখে নাই। যে কারণে এরপরে ওরা যখন বিয়েটা করে দুজন একসাথে থাকা স্টার্ট করে, একজন আরেকজনের ব্যবহার দেখে একদম আকাশ থেকে পড়ে যে তুমি এরকম ব্যবহার করো, এটা তো আমি জানতাম না, তুমি এইরকম, আমি তো এটা জানতাম না। এইরকম জিনিস নিয়ে ওদের দুজনের ভিতরে প্রচণ্ড মনোমালিন্য হওয়া স্টার্ট করে। এরকম ঝগড়াঝাটি চিল্লাচিল্লি করতে করতে ওদের রিলেশনশিপ প্রায় 2 বছর চলে যায়। যখন টেরিসার 18 বছর বয়স তখন টেরিসা প্রেগনেন্ট হয়ে যায়। এই প্রেগনেন্সিতে ওরা দুজনই শক থাকে। 62 সালে টেরিসার কোল জুড়ে তাদের প্রথম ছেলে সন্তান হাওয়ার্ড আসে। হাওয়ার্ডের জন্মের 1 বছর পর্যন্ত টেরিসা আর ক্লিফিডের ওইরকম আহামরি কোনো প্রবলেম হয় নাই, তাদের সংসারটা সুখেরই যাচ্ছিল। 1 বছর পর থেকে তাদের সম্পর্কে যেন আবার সমস্যা লাগা শুরু হয়ে যায়। হঠাৎ করে যেটা হয়, টেরিসা পুলিশ স্টেশনে যেয়ে ক্লিফিডের নামে একটা কমপ্লেন করে যে তার হাজব্যান্ড তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করে। টেরিসা পুলিশকে যেটা জানায় যে হাজব্যান্ডের সাথে তার আর্গুমেন্ট হচ্ছিল, একটা পর্যায়ে তার হাজব্যান্ড স্ট্রেট তার মুখের ভিতরে একটা ঘুষি মারে। পুলিশ ব্যাপারটা খুবই সিরিয়াসলি দেখে এবং তারা ডিসাইড করে এই ব্যাপারটা নিয়ে তারা ইনভেস্টিগেট করবে। বাট 2-1 দিন যেতে না যেতেই পুলিশ স্টেশনে আবার টেরিসা আসে এবং এসে সে জানায় সে এই রিপোর্টটা উঠিয়ে নিতে চাচ্ছে। সে তার হাজব্যান্ডের নামে কোনো রিপোর্ট করতে চাচ্ছে না। যেহেতু সে স্বেচ্ছায় এসে পুলিশ স্টেশন থেকে তার হাজব্যান্ডের নামে রিপোর্ট উঠিয়ে নিতে চাচ্ছে, তাই পুলিশরা এ ব্যাপারে আর কিছুই করতে পারে না। 1964 সালের জুলাই মাসের 4 তারিখ, সেদিন ক্লিফিডের 25তম জন্মদিন ছিল। অবাক্যর বিষয় হচ্ছে আজকে জুলাই মাসের 4 তারিখ, আমি ক্লিফিডের জন্মদিনে বসে আজকের 12 পাঁচালটা বলতেছি। তো ক্লিফিড ডিসাইড করে তার বন্ধুদেরকে নিয়ে সে ড্রিঙ্কস করতে বাইরে যাবে। তো এই জিনিসটা টেরিসাকে অনেক আপসেট করে যে তোমার বার্থডেতে তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে ড্রিঙ্কস করতে যাবে আর আমি বাসায় বসে থাকবো। এখানে টেরিসার আবার ওই অ্যাঙ্গারের প্রবলেম দেখা দেয়। ক্লিফিডের সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার করতে থাকে তার বার্থডের দিনে, বলতে থাকে তুমি অ্যাকচুয়ালি আমাকে চিট করতেছো, তোমার কোনো ফ্রেন্ডের সাথে আজকে বাইরে যাওয়ার কোনো কথা না, তুমি নিশ্চয়ই কোনো মেয়ের সাথে আজকে টাইম কাটাবা, এই জন্য বাইরে যাচ্ছ, তাই আমাকে বাসায় রেখে যাচ্ছ। এসব কথা বলে ওরা দুজন মিলে তুমুল ঝগড়া বাঁধাতে থাকে। এখন তোমাদের মাথায় আসতে পারে যে ক্লিফিড অ্যাকচুয়ালি অনেক খারাপ কাজ করছে। হ্যাঁ, আমি মানি যে ওর উচিত ছিল আজকে ওর ওয়াইফকে সময় দেওয়া, ওর ফ্রেন্ডদের সাথে সময় না দেওয়া। তো ও এই চিল্লাচিল্লি ঝগড়া এমন তুঙ্গে নিয়ে চলে যায়, ক্লিফিড ওর দিকে ভেবে তাকায় থাকে। আমি আর এই রিলেশনশিপ রাখতে চাই না, তোমার যেটা মনে করো তুমি করো, আমি আর তোমার সাথে নাই।
আমি এখন চলে যাচ্ছি। এটা শুনে টেরিসা বলছে, তুমি আমাকে রেখে যাবা মানে? তোমার কত বড় সাহস, তুমি আমাকে ছাড়বা? তোমাকে এই স্পর্ধা দিছে কে? যখন টেরিসা খেয়াল করতে পারে যে ওর রাগকে আর ভয় পাচ্ছে না ক্লিফেট, ওর অভিমানকেও পাত্তা দিচ্ছে না ক্লিফেট, এখন টেরিসা প্রচণ্ড কান্নাকাটি শুরু করে। ও মাটিতে শুয়ে পড়ছে, ও পাগলের মতো আচরণ করতেছে। টেরিসা ওই মুহূর্তে এতটাই প্যানিক করতে থাকে, ও যেটা করে ওদের বেড সাইডের ড্রয়ার থেকে রাইফেল বের করে ওর হাজব্যান্ডের ব্যাকে জাস্ট একটা শ্যুট করে দেয়, যেন ওর হাজব্যান্ড ওদের বাসার থেকে বের না হতে পারে। তুমি আমার না তো তুমি কারো না, এই বাসা থেকে তুমি এক কদমও বের হতে পারবে না। টেরিসা একটা গুলি করার মাধ্যমে ইনস্ট্যান্টলি তার ভালোবাসার মানুষকে খুন করে ফেলে। তাহলে কি দাঁড়াচ্ছে? টেরিসা তার হাজব্যান্ডকে খুন করলো শুধুমাত্র এই কারণে, কারণ তার হাজব্যান্ড তাকে টলারেট না করে চলে যেতে যাচ্ছিল। আর যেহেতু ও বন্দুক চালায় খুন করছে, আশপাশের মানুষ তো জানতেই পারছে সামহাও। কেউ পুলিশকে কল করে, পুলিশ সেখানে এসে উপস্থিত হয়। আর এটা তো দেখেই বোঝা যাচ্ছে বাসায় আর কেউ নাই, ছোট একটা বাচ্চা আছে, টেরিসা এবং তার হাজব্যান্ড, এবং তার হাজব্যান্ড অলরেডি মৃত। সো টেরিসাই তার হাজব্যান্ডকে খুন করেছে। তো ইমিডিয়েটলি টেরিসাকে গ্রেপ্তার করা হয়। টেরিসার যখন কোর্ট ট্রায়াল স্টার্ট হয়, টেরিসা জাজকে যেটা জানায়, এটা ম্যানস্লটার, আত্মরক্ষার জন্য ভুল করে খুন করেছে। এখানে তার একদমই ইচ্ছা ছিল না। এবং এর সাথে সাথে সে এটাও জানায়, এর আগেও আমি পুলিশ স্টেশনে যেয়ে আমার হাজব্যান্ডের নামে আমি কমপ্লেন করিয়েছিলাম। আমার হাজব্যান্ড আমাকে প্রতিনিয়ত মারধর করত। সো কাল রাত সে যখন ঝগড়া করতে করতে আমার দিকে এগিয়ে আসে, আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আর যেটা না বলি না, আমার হাজব্যান্ড কিন্তু সবসময় মদ পান করতো, আর সে ড্রাঙ্ক হয়ে আমার সাথে এরকম অত্যাচার করতো। ঝগড়ার একটা পর্যায়ে সে আমার উপরে এতটাই ক্ষেপে যায়, আমি ভেবেছিলাম সে মনে হয় আজ রাতে আমাকে মেরে ফেলবে। তাই ভয়ে আমি তার দিকে একটা বন্দুক তাক করে রেখেছিলাম নিজেকে বাঁচানোর জন্য। বাট যখন আমি এই বন্দুকটা ওর দিকে ধরে রেখে ওর সাথে কথা বলতেছিলাম, তখন সে আমার দিকে আগিয়ে আসতে থাকে। বাট আমি তখন অ্যাকচুয়ালি বুঝতে পারতেছিলাম না ওই মুহূর্তে আমার কী করা উচিত হবে। একটা পর্যায়ে জাস্ট রাইফেলের ট্রিগারে আমার হাতের চাপ লেগে ক্লিফেট মৃত্যুবরণ করে। এ কথা বলে টেরিসা হামা করে কান্না করতে থাকে এবং জানায়, এরকম একটা হরিবল অ্যাক্সিডেন্টের জন্য অ্যাকচুয়ালি আমি নিজেও প্রস্তুত ছিলাম না, আর আমি আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসি, আমরা প্রেম করে বিয়ে করেছিলাম। সো ক্রাইম সিনে যেসব পুলিশ অফিসাররা গিয়েছিলেন, ওনারা যেটা জানান যে এটা ঠিক সত্যি হতে পারে না। এর রিজন, ক্লিফেট তার পিছন দিকে গুলি খেয়েছে। সে যদি সত্যি টেরিসার দিকে এগিয়ে আসার চেষ্টা করতো, তাহলে তো সে তার মুখে অথবা তার বুকে যে কোনো জায়গায়, মানে ফ্রন্ট সাইডে সে গুলিটা খেত। তাহলে টেরিসা কেন তার ব্যাক সাইডে গুলি করলো? পুলিশ অফিসাররা যখন জাজের সাথে এইসব জিনিস শেয়ার করতে থাকে, তারা ক্রাইম সিনে কী কী দেখেছে, ওই সময় টেরিসা অনেক কান্নাকাটি করে বলতে থাকে, আমার হাজব্যান্ড যে আমাকে এইভাবে টর্চার করতো, আমি কিন্তু এই ব্যাপারে কমপ্লেন করতেও পুলিশ স্টেশনে গিয়েছিলাম। পুলিশ অফিসাররা বলে, আমাদের কাছে অ্যাকচুয়ালি ওই এভিডেন্সটা নাই, আমরা যতদূর জানি আপনি কমপ্লেন করতে গিয়েছিলেন, এরপর আপনি নিজেই স্বেচ্ছায় সে কমপ্লেনটা উঠিয়ে আনেন। যেহেতু আপনি চার্জেস প্রেস করেন নাই, আমরা তাকে যে গ্রেপ্তার করি নাই, সো আমাদের কাছে কিন্তু সে এভিডেন্সটা নাই যে অ্যাকচুয়ালি আপনি যে কমপ্লেনটা করেছিলেন সেটা সত্য ছিল না মিথ্যা ছিল। পরবর্তীতে ক্লিফেটের আত্মীয় স্বজন এবং টেরিসার আত্মীয় স্বজন জাজকে যেটা জানায়, ওনারা যতদূর জানে ক্লিফেট কখনোই এরকম টাইপের পার্সন ছিল না। সে কখনোই টেরিসার সাথে উচ্চবাচ্য করে কথা বলতো না, তার গায়ে হাত তুলতো না, তার সাথে কখনোই খারাপ ব্যবহার করতো না। উল্টো টেরিসার সিস্টার এসে জাজকে যেটা জানায়, আমরা যতদূর জানি টেরিসা একটু ম্যানিপুলেটিভ এবং সে তার হাজব্যান্ডকে ভালোই টাইটের মধ্যে রাখতো। মানে আমার বোন ক্লিফেটকে এত ভালোবাসে, ও অন্য মেয়ের কাছে যাওয়ার আগে আমার বোন তো এই ছেলেকে মেরেই ফেলবে। ট্রায়াল চলাকালীন অবস্থায় জাজের সামনে হঠাৎ করে টেরিসা বলে ওঠে, আমি অ্যাকচুয়ালি প্রেগনেন্ট, ক্লিফেটের বাচ্চা আমার পেটে। আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি আমাকে টর্চার করতো, আমি
আমাকে এবং আমার বাচ্চাকে বাঁচানোর জন্যেই আমার হাজব্যান্ডকে গুলি করেছি। যদি আমার হাজব্যান্ড আমাকে এইভাবে টর্চার না করতো, আমি কখনোই তাকে গুলি করতাম না। অ্যাকচুয়ালি টেরেসা প্রেগনেন্ট ছিল, বাট এতক্ষণ ধরে সে কাউকেই এই নিউজটা জানায় নাই। ও লিটারেলি এই জিনিসটা মানে লাস্টে অস্ত্র হিসাবে ইউজ করার জন্য রেখে দিছিল, যে সত্যি যদি সে নিজেকে বাঁচাতে না পারে তখন সে এই অস্ত্রটা ইউজ করবে, সবার সামনে সে রিভিল করবে যে সে প্রেগনেন্ট। যখন সে অ্যাকচুয়ালি জানায় সে প্রেগনেন্ট এবং প্রেগনেন্ট থাকা অবস্থায় তার হাজব্যান্ড তাকে মারধর করতো, তখন কেসটা একেবারে পাল্টে যায়। সো অবশেষে টেরেসার কোনো পানিশমেন্ট হয় না, সে নির্দোষ হিসেবে প্রমাণিত হয় এবং সে তার নর্মাল লাইফ লিড করা স্টার্ট করে। কিছুদিন পর কন্যা সন্তান জন্মায় যার নাম শিলা সান্ডওয়ার্স। শিলার জন্মের পর থেকে টেরেসা বলতে পারো হেভিলি ড্রিঙ্কিং করা স্টার্ট করে। এডিকশনের মাত্রাটা এতটাই চূড়ান্ত অবস্থায় পৌঁছে যায় যে সে প্রতিদিনই পাবে যাওয়া স্টার্ট করে, যে সেখানে যায় পার্টি করে এবং সে মদ পান করে। তো সেরকমই একদিন সে পাবে যায় এবং সেখানে যে স্টেল নামের একজন ইউএস আর্মির সাথে টেরেসার পরিচয় হয়। স্টেলের সাথে পরিচয় হওয়ার কিছুদিনের ভিতরেই টেরেসা তার প্রেমে পড়ে যায় এবং এতটাই মানে বলতে পারো যেটাকে হার্ডকোর প্রেম করা। টেরেসার বলতে পারো এটা একটা প্যাটার্ন, মানে সে যদি কাউকে পছন্দ করে খুব দ্রুত তার সাথে প্রেম ভালোবাসা স্টার্ট করে এবং পুরোপুরি তার উপরে সে ডিপেন্ডেন্ট হয়ে যায়, একদম পাগলের মতো তাকে পছন্দ করতে থাকে, মানে জান প্রাণ দিয়ে সে তাকে ভালোবাসতে থাকে। কিন্তু যদি তাকে জিজ্ঞাসা করো তার ব্যাপারে, দেখা যাবে তার ব্যাপারে সে কিছুই জানে না। টেরেসা যে এতটা অ্যাটেনশন দিচ্ছে স্টেলকে, স্টেলেরও অ্যাকচুয়ালি এই জিনিসটা খুবই ভালো লাগে, কারণ অনেক দিন ধরেই স্টেলের অ্যাকচুয়ালি গার্লফ্রেন্ড নাই। এটা রিজন, স্টেল যখন যুদ্ধে ছিল ইউএস আর্মির পক্ষ থেকে, তখন তার এক পায়ে সম্ভবত বোমা লাগে অথবা গুলি লাগে, যে কারণে তার একটা পা অকেজো হয়ে যায়, যে কারণে বলতে পারো তার সেলফ কনফিডেন্স অনেকটা কমে আসে। সে বাসা থেকে একদমই বের হতে পছন্দ করে না, সে কারোর সাথে খুব একটা বেশি কথাবার্তাও বলে না। মাঝে মধ্যে বন্ধুদের সাথে সে পাবে যায়। এই যে সে পাবে আজকাল আসা যাওয়া শুরু করছে, তার ফ্রেন্ডরা ফোর্স করে তাকে নিয়ে আসতো। তো সেরকমই একটা সময় টেরেসার সাথে তার পরিচয় হয়ে যায়। তো স্টেলের সাথে যখন টেরেসার পরিচয় হয়, এতদিন পর যখন একটা মহিলা তাকে এতটা অ্যাটেনশন দিচ্ছে, এতটা পছন্দ করতেছে, স্টেলেরও এই জিনিসটা খুব পছন্দ হয়। সো বলতে পারো দুইজনকে হঠাৎ করে প্রচণ্ড পছন্দ করা স্টার্ট করে। কিছুদিনের ভিতরে টেরেসা আর স্টেল মুভ ইন করে একসাথে, টেরেসার 2 বাচ্চা সহ। তোমাদের মাথায় রাখতে হবে স্টেল কিন্তু মানে যেহেতু মানে এক পা অকেজো, বলতে পারো কাইন্ড অফ প্যারালাইজড, সে হাঁটতে পারে না, সে কিন্তু রেগুলার বাইরে আসা যাওয়া করে না। তো টেরেসা যেটা করে, তার 2 বাচ্চাকে তার বয়ফ্রেন্ডের কাছে রেখে প্রতি রাতে পাবে যায়, পার্টি করে, মদ খেয়ে মধ্যরাতে বাসায় ফেরে। যে জিনিসটা মানে স্টেল এখন বুঝতে পারতেছে না, মানে এটা হচ্ছেটা কি। মানে এই 2টা বাচ্চা কিন্তু টেরেসার এই 2টা বাচ্চা পালার কথা। লিটারেলি সে একটা বয়ফ্রেন্ড ন্যানিকে নিয়ে আসছে সারা রাত বাচ্চাগুলোকে পাহারা দেওয়ার জন্য, আর সে এখন পাবে যে জাস্ট ফান করে বেড়াচ্ছে আর কিচ্ছু না। পাব থেকে ড্রাঙ্ক হয়ে মাঝরাতে অথবা শেষ রাতে বাসায় ফিরতেছে সেটাই কিন্তু না। যখনই সে বাসায় ফিরতেছে, যখন তার বয়ফ্রেন্ড বলতেছে তোমার মানে এত দেরি হচ্ছে কেন, প্রতিদিন তুমি এরকম ড্রাঙ্ক হয়ে ফিরতেছো কেন, তখনই ওদের দুজনের ভিতরে তুমুল ঝগড়া বাড়তেছে, মানে যেভাবে তার এক্স হাজব্যান্ডের সাথে তার ঝগড়া বাড়তো। টেরেসা রীতিমতো স্টেলের অ্যাডভান্টেজ দিতে থাকে, যেহেতু সে বাসা থেকে বের হয় না, তার বাচ্চাকে তার কাছে রেখে সে প্রতিনিয়ত পার্টি করে। ইভেন এমনও দিন আছে সে বাসায়ও ফেরে না, 2 দিন পর বাসায় ফিরে বলে, ও আমি অ্যাকচুয়ালি ফ্রেন্ডের সাথে ছিলাম, আমি তোমাকে জানাইতে ভুলে গেছিলাম, সরি। এখন স্টিল এগুলো আর সহ্য করতে পারতেছে না, যে এগুলো কি হইতেছে আমার সাথে। একে তো আমাকে দিয়ে বাচ্চা লালন পালন করাইতেছে, যেখানে ও নিজেও একজন অসুস্থ মানুষ, সেখানে তার গার্লফ্রেন্ডও বাসায় ফেরে না। আস্তে আস্তে মানে স্টিল চিন্তা করতে থাকে, আচ্ছা আমার গার্লফ্রেন্ড আমাকে চিট করতেছে না তো। না পারতে একটা পর্যায়ে সে তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি কি কাউকে পছন্দ করো, মানে তোমার কাউকে ভালো লেগে যায় না তো, তুমি চাইলে আমার সাথে স্বীকার করতে পারো। শুধু ওকে এটা বলছে স্টেল, কেন বলছে
টেরিসা কান্নাকাটি করে খারাপ ব্যবহার করে উল্টো ওকে বলতেছে তোমার নিশ্চয় কাউকে ভালো লেগে গেছে, তুমি মনে হয় কাউকে পছন্দ করো, তুমি মনে হয় রিলেশনশিপে থাকতে চাচ্ছ না, দ্যাটস ওয়াই তুমি আমার সাথে এরকম করতেছো, তোমার মনের ভিতরে কিছু চলতেছে। মানে এখন এমন একটা অবস্থা, স্টেলের এখন প্রমাণ দিতে হবে যে আমি অ্যাকচুয়ালি চিট করতেছি না, আমি অ্যাকচুয়ালি তোমাকে পছন্দ করি। মানে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে ফেলতো। নার্সিসিস্ট পার্সনের চরম উদাহরণ মনে হয় টেরিসা। সে এমনভাবে ম্যানিপুলেট করতো, এমনভাবে গ্যাসলাইটিং করতো স্টেলকে, মানে স্টেলই এখন মানে রিয়েলাইজ করতে পারছে না আসলে কি ও আমাকে চিট করতেছে না, মনে হয় আমি ওকে চিট করতেছি। মানে ওকে পুরো কনফিউশনের ভিতরে রাখতো। কিন্তু একটা পর্যায়ে আসল সত্যটা বের হয়েই আসে। টেরিসা তার বয়ফ্রেন্ড স্টেলের বেস্ট ফ্রেন্ডের সাথে তাকে চিট করতেছিল। স্টেল এই জিনিসটা জানার পর প্রচণ্ড কষ্ট পায়। এরপর স্টেল টেরিসার লাইফ থেকে চলে যায়। বাট আমি বলবো বয়ফ্রেন্ডটা অনেক উপকার করছে স্টেলকে এখান থেকে বাঁচায়, বিকজ না হলে তো এখান থেকে বের হয়ে আসতে পারতো না কখনোই। স্টেলের এই বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে রবার্ট নর। তো যখন টেরিসার সাথে স্টেলের ব্রেকআপ হয়ে যায় তার 1 থেকে 2 সপ্তাহের ভিতরেই টেরিসা রবার্ট নরকে বলে, একটা কাজ করো, তুমি আমার বাসায় মুভ ইন করে ফেলো, আমরা একসাথে লিভ টুগেদার থাকা স্টার্ট করি। লিটারেলি যে বাসায় ওর বেস্ট ফ্রেন্ড থাকতো সে বাসাতে এই লোক মুভ ইন করে ফেলে। মানে তোর কাছে একটু ইয়াকিও লাগতেছিল না এই বেডেই আমার বেস্ট ফ্রেন্ড এই মহিলার সাথে থাকতো, এখন আমি এখানে থাকবো? মানে আমার কাছে যেটা মনে হয়, মানে যারা বেস্ট ফ্রেন্ডের হাজব্যান্ডের সাথে চিট করে অথবা ওয়াইফের সাথে চিট করে অথবা কোনো ভাই তার ভাবির সাথে, কোনো বোন তার দুলা ভাইয়ের সাথে চিট করে, ওদের থেকে খাচ্চর পৃথিবীতে নাই। দূরে টেরিসা আর রবার্ট একসাথে মুভিং করার কিছুদিনের ভিতরে ওরা ডিসাইড করে যে আমরা বিয়ে করে ফেলবো, বিকজ আমরা দুজনকে এতটাই পছন্দ করি। আর বিয়ে করার কিছুদিন পর টেরিসা তার সারনেম চেঞ্জ করে ফেলে, তার 2 বাচ্চার সারনেম চেঞ্জ করে সবাই নর হয়ে যায়। এরপর থেকে টেরিসার নাম অ্যাকচুয়ালি টেরিসা নর হয়। 1966 সালে সেপ্টেম্বর মাসে তাদের প্রথম কন্যা সন্তান জন্মায় যার নাম সুজান। 1967 সালে তাদের ছেলে সন্তান জন্মায় যার নাম উইলিয়াম। 1968 সালে ডিসেম্বর মাসে তাদের আরেকটি ছেলে সন্তান জন্মায়, তার নাম রাখা হয় রবার্ট। ফাইনালি তারা 1 বছর গ্যাপ দেয়। এরপর 1970 সালের অগাস্ট মাসে তাদের একটি কন্যা সন্তান জন্মায়। যেহেতু আগের ছেলেটার নাম রবার্টের নাম দিয়ে তার নাম জুনিয়র রবার্ট রাখা হয়েছিল, এরপর নিশ্চয়ই টেরেসা চিন্তা করে তাহলে এই মেয়েটা আমার নামের নাম রাখবো। তো এই মেয়েটার নাম রাখা হয় টেরেসা, বা বাসায় তাকে সবাই টেরি বলে ডাকতো। তোমাদের সাথে শেয়ার করতেছিলাম যে টেরিসা আর রবার্টের সুখের সংসার অ্যাকচুয়ালি ওই রকম এটা সুখের সংসার ছিল না, এটা আমি ফান করে বলতেছি। কারণ সুখের সংসার হলে তো এটা 12 প্যাচালের গল্প হয় না সুইট হার্ট। ওরা দুজন মেড ফর ইচ আদার ছিল, দুইজনকে চরম পরিমাণে অ্যাবিউজ করতো, দুইজনকে চরম সন্দেহ করতো। কারণটা তো আমাদেরই জানা, একজন তার বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ডকে পটায় বিয়ে করে ফেলছে। তো এই ছেলের তো মাথায় আছে যে এই মহিলা যে কোনো একটা ভালো লোক পাইলেই আমাকে ছেড়ে চলে যাবে। অন্যদিকে টেরেসা যেটা চিন্তা করতো, তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ডকে পটায় বিয়ে করছো, তা জানি তুমি অন্য কোনো মহিলার কাছে চলে যেতে পারো, অন্য কোনো ফ্রেন্ডের গার্লফ্রেন্ডকেও তুমি পটায় ফেলতে পারো। যে কারণ দুইজনকে সন্দেহ করতো আর চোখে রাখতো যেন কেউ কাউকে চিট না করতে পারে। ওদের ঝগড়া হলে দুজনকে মানে এরকম অ্যাকুজিশন দিত যে তুমি নিশ্চয়ই চিট করতেছো, তুমি কাউকে পছন্দ করো, আর ওকে বলতো তুমি কাউকে চিট করতেছো, তুমি কাউকে পছন্দ করো, এরকম টাইপের। তখন হচ্ছে মানে 1970 সাল এরকম টাইমে ওদের এরকম ঝগড়াটা হচ্ছিল। তখনও হচ্ছে ওদের টেরেসা আর টেরিনর ওদের ছোট বাচ্চাটা জন্মায় নাই, এটা হচ্ছে তখনকার কাহিনী। তো যখন ওদের এরকম চরম টাইপের ঝগড়া চলতেছে, একটা পর্যায়ে রবার্ট বলে ইউ নো হোয়াট, আমি আর এই রিলেশন রাখতে চাচ্ছি না, আমি তোমাকে ডিভোর্স দিব, বিকজ তুমি আমাকে যে সন্দেহ করো এইভাবে সংসার আর করা যায় না। ওই মুহূর্তে টেরেসা রবার্টকে জানায় আমি প্রেগনেন্ট, আমার পেটে তোমার বাচ্চা, আর তুমি আমাকে ডিভোর্স দিতে চাও। টেরেসা ভাবছিল যদি প্রেগনেন্সির কথা রবার্টকে জানায়, রবার্ট মনে হয় মানে ওর সাথে রিলেশনশিপটা কন্টিনিউ করবে। বাট রবার্ট আর গলার বান্দা না, ও বলেন তুমি যতই প্রেগনেন্ট হও এই রিলেশনশিপে আর আমি নেই। যদিও বা রবার্ট তার বাচ্চাদের কাস্টাডি চাইছিল, যে যেহেতু সে তার বাবা হয়
বাচ্চাগুলার সে মাঝে মাঝে তার কাছে এনে বাচ্চাদেরকে রাখবে। টেরেসা বলছে না, তুমি যখন আমি প্রেগনেন্ট শুনে আমার সাথে তুমি রিলেশনশিপ রাখতে চাও নাই, কোনো বাচ্চার চেহারা তুমি কোনোদিন দেখতে পারবা না, আর এটাই তোমার শাস্তি। তো টেরেসা যেটা করে, এমনভাবে রবার্টের বিরুদ্ধে কেস সাজায় যে সে তার বাচ্চাদের ভরণ পোষণ দেয় না, তাকে মারধর করে, টর্চার করে, এবং বাচ্চাদেরকেও সে মেরে ফেলার কয়েকবার হুমকি দিছে। সো শেষমেশ জাজ মায়ের কথা শোনে এবং ফুল কাস্টাডি টেরেসাকে দিয়ে দেয়, এবং রবার্ট তার বাচ্চাদের কোনো কাস্টাডি পায় না এবং তার বাচ্চাদের সাথে দেখা করার কোনো অনুমতি পায় না। তো রবার্টকে ডিভোর্স দেওয়ার পর এবং বাচ্চাদের কাস্টাডি পাওয়ার পরই অ্যাকচুয়ালি টোরির জন্ম হয়, এবং তার নাম সে তার নিজের নামে উৎসর্গ করে রাখে। তো বাচ্চাটা একটু বড় হওয়ার পর, মানে কয়েক মাস যখন তার বয়স হয়ে গেছে, টেরেসা আবার তার নর্মাল লাইফে ফেরত যায়। সে আবার পাবে যায়, ড্রিঙ্কস করে, কারণ আমরা সবাই জানি অলরেডি টেরেসা পুরুষ মানুষ ছাড়া থাকতে পারে না। তার জীবনে একটা হাজব্যান্ডের প্রয়োজন। সে সাজুগুজু করে আবার হাজব্যান্ড খুঁজতে বের হয়ে যায়। আমি জিনিসটা এভাবে বলতেছি, বাট এটাই সত্যি কথা। তো তার আর বেশি দিন লাগে না, কিছুদিনের ভিতরেই রোনাল্ড নামের একটা পুরুষকে সে খুঁজে বের করে। আর এই পুরুষগুলোও আছে, কিভাবে এরকম টাইপের মানুষদের ব্যাপারে আমি জানি না। আজকে 12 প্যাচালে তোমাদের জন্য একটা ধাঁধা আসছে, সেটা হচ্ছে এই 12 প্যাচালটা আমি কয়দিন ধরে বসে শ্যুট করে শেষ করছি। তোমরা মনে হয় টের পাচ্ছ আমার মেকআপ লুকটা আস্তে আস্তে এরকম করে চেঞ্জ হচ্ছে। বেসিক্যালি ইনলজরা থাকার কারণে আমি টানা শ্যুট করতে পারছি না। আর আমি একটু ফিসফিসিয়ে 12 প্যাচাল বলছি, কজ মানে যে টাইপের কথাবার্তা আমি বলি মাঝে মাঝে আমার কাছে লজ্জা লাগে যে আমি কী বলতেছি, ওনারা শোনা ফেলে। দ্যাটস ওয়াই বেশিরভাগ টাইমে ওনারা থাকলে আমি 12 প্যাচাল করতে চাই না, বাট অ্যালগোরিদম নষ্ট হয়ে যায় আমার। তো এরপর থেকে আমি ঠিক করছি, যাই হোক যেভাবেই হোক এইবার আমি চেষ্টা করব ওনারা থাকলেও ভিডিও শ্যুট করে, দেখা যাক কী হয়। তো রোনাল্ড একজন রেলওয়ের ওয়ার্কার ছিলেন। তো ওনার সাথে যখন টেরেসার পরিচয় হয়, কিছুদিনের ভিতরেই তারা রিলেশনশিপে জড়িয়ে যায়, অ্যাজ ইউজুয়াল যেরকম হয় টেরেসা। এরপর বলে চল আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করে স্বামীকে বাসায় রেখে সে আবার পাবে যে মদ খেয়ে আনন্দ ফুর্তি করা শুরু করে। 1-2 দিন রোনাল্ড জিনিসটাকে ইগনোর করে। কিছুদিন পর রোনাল্ড বলে, এটা কি, মানে তুমি আমার সাথে রিলেশনশিপ করলা, বিয়ে করলা, এখন তুমি একটা না দুইটা না 6টা বাচ্চার বেবিসিটার আমাকে বানিয়ে রেখে চলে যাচ্ছ, মানে কি? সো কয়েক মাস রোনাল্ড দেখে, এরপরে ও বলে যে না, এই রিলেশনশিপ আমার পক্ষে সম্ভব না। এরপর রোনাল্ড টেরেসাকে ডিভোর্স দিয়ে চলে যায়। রোনাল্ডের সাথে ডিভোর্স হওয়ার কিছুদিনের ভিতরে, মানে 2 সপ্তাহের ভিতরে সে তার 4র্থ হাজব্যান্ড খুঁজে বের করে, যার নাম চেস্টার হ্যারিস। মানে এই মহিলা একটা চুম্বক ছাড়া আমি আর কিচ্ছু বলবো না। আর সে লোহা, সে চুম্বকের কাছে আকর্ষিত হয়ে চলে যায়। সে কি। তো চেস্টার হ্যারিসের সাথে পরিচয় হওয়ার মাত্র 2 সপ্তাহের ভিতরে সে তাকে বিয়ে করে ফেলে। আজ পর্যন্ত টেরেসা যতগুলো হাজব্যান্ড পেয়েছে তার লাইফে, তার ভিতরে উনি ছিল মানে সবচেয়ে বেটার। মানে তিনি অ্যাকচুয়ালি এই 6টা বাচ্চাকে নিজের বাচ্চার মতো করে আদর করতো। মানে অন্যরা তো অ্যাকচুয়ালি টেরেসাকে ভালোবেসে দেখা যেত মুভিং করছিল অথবা হচ্ছে রিলেশনশিপে আসছে, বিয়ে করছে, বাট না, চেস্টার অ্যাকচুয়ালি প্রত্যেকটা বাচ্চাকে আদর করতো, প্রত্যেকের টেক কেয়ার করতো। ইভেন উনি যখন দেখতো যে টেরেসা পাবে যাচ্ছে, এনজয় করতেছে, রাত বিরাতে বাসায় ফিরতেছে, বাট চেস্টার মানে জিনিসটাকে খুব একটা সিরিয়াসলি দেখতো না। ইটস ওকে, এটা হতেই পারে, আচ্ছা তুমি তোমার লাইফটা এনজয় করো, আমি বাচ্চাদের টেক কেয়ার করতেছি। আর সবচেয়ে বড় কথা, এই প্রথম বাচ্চারা অ্যাকচুয়ালি কোনো ফাদার ফিগারকে বাসায় পাইছে, এবং প্রত্যেকটা বাচ্চা চেস্টারকে পছন্দ করে অ্যাজ এ ফাদার হিসাবে। টেরেসার অন্যান্য বাচ্চারা চেস্টারকে পছন্দ করলেও সুজান, যে কিনা হচ্ছে টেরেসার 3 নম্বর সন্তান, সে চেস্টারকে সবচেয়ে বেশি পছন্দ করতো, বিকজ সে তার লাইফে ফাদার ফিগারকে একদমই পায় নাই। আর সে চেস্টারকে পেয়ে অনেক হ্যাপি। মাথায় রাখবে এই সময় সুজানের বয়স ছিল অনলি 6 বছর। তো যখন থেকে চেস্টার তার লাইফে আসে, সে প্রচণ্ড হ্যাপি থাকে। সে তার ফাদার মানে স্টেপ ফাদারের সাথে সবসময় ঘোরাফেরা করতে পছন্দ করতো। হঠাৎ করে এই জিনিসটা টেরেসার নজরে পড়ে যে আমার হাজব্যান্ড কি আমার বাচ্চার সাথে একটু বেশি মিশতেছে না? এত কি, ও কেন আমার বাচ্চার সাথে মিশবে? ওর
মাত্র 6 বছরের মেয়ের সাথে কম্পিটিশন লাগাচ্ছে যে ওর হাজব্যান্ড কাকে বেশি সময় দিচ্ছে, ওর স্টেপ ডটারকে নাকি ওকে। তো যেটা হয়, একবার চেস্টার হাতে না হাতে ধরে ফেলে যে টেরেসা ওকে চিট করতেছে। টেরেসা ওকে বলে, এরকমটা তো হবেই, তুমি যদি আমাকে সময় না দিয়ে আমার মেয়েকে বেশি সময় দেওয়া স্টার্ট করো, এরকম বারবারই আমি করতে থাকবো। টেরেসা চিট করার পরেও তাকে সে মাফ করে দিছে, আচ্ছা ঠিক আছে বাদ দাও, চলো আমরা আবার নতুন করে স্টার্ট করি আমাদের লাইফটা। সো এই ঘটনা ঘটার 3 মাস পর একটা বিরাট বড় ঘটনা ঘটে। সেটা হচ্ছে টেরেসা জানতে পারে তার হাজব্যান্ড চেস্টার অ্যাডাল্ট ফটোগ্রাফি করে। সো এটা জানার পর টেরেসা তো একদম পাগল হয়ে গেছে যে কি, তুমি মেয়েদের অ্যাডাল্ট পিকচার তুলো, তোমার মতো একজন খারাপ পুরুষকে আমি বিয়ে করছি, আমি টেরেসা, আমার বাসায় এনে তোমাকে থাকতে দিছি। চেস্টার ওকে বলে যে লিসেন, আমি একজন আর্টিস্ট, সো আর্টিস্টের কাজে মাঝে মাঝে এরকম অ্যাডাল্ট পিকচার তোলার প্রয়োজন হয়। তো ওর হাজব্যান্ড ওকে বলে যে দেখো, আমার স্পেসিফিক কোনো মেয়ের প্রয়োজন নাই, তুমি যদি আমার মডেল হইতে রাজি হও আমি তোমার ছবি তুলবো, আমার অন্য কারো ছবি তোলা লাগবে না, জাস্ট তুমি আমার জন্য এটা করে দাও তাহলেই হবে। টেরেসা বলে কি, তুমি আমার ছবি তুলবে, এসব খারাপ কাজ আমি করবো? মানে টেরেসা এর থেকে খারাপ কাজ করে, সরি, মানে তোমার মতো একটা খারাপ পুরুষের সাথে আমি সংসার করতে চাই না, আমি টেরেসা তোমাকে ডিভোর্স দিচ্ছি। এই প্রথমবার টেরেসা কোনো একজন পুরুষকে নিজের ইচ্ছায় ডিভোর্স দিচ্ছে, বাকি সবাই তো টেরেসাকে ছেড়ে গেছে। অবশেষে টেরেসার সাথে চেস্টারের ডিভোর্স হয়ে যায়। রাইট নাও টেরেসা একজন সিঙ্গেল মাদার এবং তার 6টি সন্তান রয়েছে। যেহেতু টেরেসা একজন সিঙ্গেল মাদার এবং তার 6টা সন্তান রয়েছে, তাই গভর্নমেন্টের কাছ থেকে সে একটা ভাতা পেত। তার অ্যাকচুয়ালি টাকাটা দেওয়া হতো গভর্নমেন্ট থেকে, সে যেন ওই টাকাটা দিয়ে বাচ্চাদের পড়াশোনা করাতে পারে, খাওয়াতে পারে এবং সংসার চালাতে পারে। বাট টেরেসা যেটা করতো, মানে ধরো 90% টাকা সে পুরোটাই ড্রিঙ্কস করে পার্টি করে উড়াই দিত, আর 10% টাকা দিয়ে কোনো মতে সে সংসারটা চালানোর চেষ্টা করতো। তা বলতে পারো এখন হার্ডকোর ড্রিঙ্কিং করে, মানে এখন ওর অনলি ফোকাস শুধু ড্রিঙ্কসের প্রতি। প্রতিদিন রাতেরবেলা পাবে যায়, ড্রিঙ্ক করে, ফান করে, ভোরবেলা সে বাসায় চলে আসে, সারাদিন ঘুমায় থাকে, রাত্রেবেলা পাবে যায়, ড্রিঙ্ক করে, ফান করে, ভোরবেলা চলে আসে। এভাবে মাসের পর মাস যেতে থাকে। একটা পর্যায়ে হঠাৎ করে মানে টেরেসা রিয়েলাইজ করতে পারে যে ওর শরীরে অনেক চেঞ্জ চলে আসছে, টেহারা একদম ভেঙে গেছে, ওই উজ্জ্বলতাটাও আর নাই, নিজেকে যেহেতু টেক কেয়ার করে রাখতে পারে নাই, সো চেহারাও নষ্ট হয়ে গেছে এবং প্রচণ্ড পরিমাণে ওয়েট গেইন করছে। মানে নিজেকে আয়নায় দেখে ও আর নিজেকে চিনতে পারতেছে না, সম্ভবত সেদিন মদ খায় নাই এই কারণে। টেরেসার প্রথম থেকে একটা এরকম সেলফ কনফিডেন্স ছিল, আমি যে কোনো ছেলেকে পটাতে পারি, যে কোনো ছেলেকে আমার প্রতি পাগল করে তাকে আমি বিয়ে করে ফেলতে পারি, এটা আমার জন্য কিছুই না। যে কারণে তার একটা হাজব্যান্ডকে জাস্ট বাসার থেকে বের করে দিয়েছে, ডিভোর্স দিয়ে দিয়েছে, আরেকটাকে বিয়ে করছে, মানে ওটার জন্য বিষয় না। বাজার থেকে ধরো সবজি কিনে আনার মতো করে কিন্তু সে তার হাজব্যান্ডকে জাস্ট নিয়ে আসতো, ভালো লাগলে বের করে দিত। এইভাবেই কিন্তু তার লাইফের কতগুলো বছর কেটে গেছে। হঠাৎ করে ও যখন রিয়েলাইজ করতে পারে যে ওর ফেসে, ওর বডিতে একটা হিউজ পরিবর্তন আসছে, এটা তার কনফিডেন্সে একটা বিশাল বড় একটা ধাক্কা মারে। মানে ওর কনফিডেন্স মানে এরকম উপর থেকে একদম করে একদম নিচের দিকে নেমে যায়। আর সবচেয়ে বড়, ও যে রিয়েলিটিটা চেক খায়, এই টাইমটাতে ওর মেয়েগুলা পিউবার্টি হিট করতেছিল, 13-14 বছর বয়স, তারা কেবলই মাত্র কিশোরী হওয়া স্টার্ট করছে। আর টেরেসা যখন দেখতেছে তার চেহারার ভিতরে এতটা বয়স্ক ছাপ পড়ে যাচ্ছে, আর সবচেয়ে বড় কথা সে যেহেতু এত হার্ডকোর ড্রিঙ্কস করতেছে, এই সময় কিন্তু নর্মাল মানুষদের থেকেও যারা এরকম হার্ডকোর ড্রিঙ্কস করে তাদের চেহারা আরও বেশি বয়স্ক লাগে। টেরেসা লিটারেলি তার মেয়েদেরকে হিংসা করা স্টার্ট করে। টেরেসার মাথায় এটা ঢুকে গেছে যে আমার মেয়েগুলো আমার কম্পিটিটর, কোনো মতেই আমার মেয়েগুলোকে আমার উপরে উঠতে দিব না, ওদের কনফিডেন্স লেভেল আমি এত উপরে উঠতে দিব না যেন ওরা মনে করে যে ওরা আমার থেকে দেখতে সুন্দর। তাই কারণে অকারণে টেরেসা তার এই 2 মেয়েকে অপমান করত, মারধর করত, মাঝে মধ্যে তার অন্যান্য ছোট ভাইদেরকে দিয়ে মারধর খাওয়াতো। এই বাচ্চাগুলোর কিন্তু এই মা ছাড়ার কেউ নাই, এবং বাসার বাইরে ওরা মাকে ছাড়া আর কাউকে চিনে না, কোনো আত্মীয়দের বাসাও তাদের যাওয়ার কোনো অনুমতি ছিল না। সো মা যা বলতো ওরা তাই করতো। যদি মা বোনকে মারলে চকলেট দেয়,
তাহলে এটাই ঠিক আছে। ওরাও মায়ের কথা শুনে বোনকে মেরে চলে আসতো শুধু মার থেকে চকলেট পাওয়ার জন্য। এরকম করতে করতে টেরেসা তার অন্যান্য বাচ্চাদেরকে বলতে পারো ট্রেন্ড আপ করে ফেলছে। যখনই টেরেসার মনে হতো যে দুইটা মেয়েকে একটু মায়ের খাওয়ানো দরকার, মাথার ভিতরে একটা থাপ্পড় খাওয়ানোর দরকার, চুলগুলো এলোমেলো করে দেওয়ার দরকার, ছোট বাচ্চাদেরকে বলতো যা ওদের সাথে এগুলা কর, তাহলে তোরা এটা পাবি। সে লিটারেলি অন্য বাচ্চাদেরকে এই দুই বাচ্চার এগেনস্টে লাগিয়ে দেয়। ধীরে ধীরে টেরেসা তার চেহারা নিয়ে এতটা ইনসিকিউর ফিল করতে থাকে, সে আস্তে আস্তে বাসা থেকে বের হয় বন্ধ করে দেয়, যেন কেউ তাকে না দেখতে পারে। কারণ সবাই তো সুন্দর টেরেসাকে চিনত, তাই না? এখন তার চেহারা এরকম অবনতি আসছে, সে এই চেহারা নিয়ে মানুষের সামনে কিভাবে যায়? তো ওয়েট লুজ কর, বাচ্চাদেরকে পিটাইতেছে কেন? ও যেটা করে, ওর অন্যান্য যত আত্মীয় স্বজনরা আছে তাদেরও তার বাসায় আসা বন্ধ করে দেয়, প্রতিবেশীরাও তাদের বাসায় আসতে পারে না। একটা পর্যায়ে টেরেসা তার বাসার ল্যান্ডলাইন টেলিফোনের তারটাও কেটে দেয়, যেন বাচ্চারা বাইরের ওয়ার্ল্ডের সাথে কোনো রকম কন্ট্যাক্টও না করতে পারে। তো দেখো, টেরেসা সারাদিন এখন বাসায় থাকে, ঘর থেকে বের হয় না, কোনো ইনকাম করে না, এবং গভর্নমেন্ট থেকে যেই ভাতাটা পায় পুরোটা সে মদ খেয়ে উড়িয়ে দেয়। এখন এই সংসারটা কিভাবে চলবে? ঠিক মতো সে এখন বাচ্চাদেরকে খাবারও দিতে পারতেছে না, বাসা ভাড়াও দিতে পারতেছে না। তাই সে ডিসাইড করে রাইট নাও ও যে বাসাতে আছে এই বাসাটাও ছেড়ে 1 বেডরুমের একটা বাসাতে শিফট করবে 6 বাচ্চাকে নিয়ে। শুধুমাত্র রান্নাঘর, একটা বাথরুম আর একটা বেডরুম, এরকম ছোট্ট একটা বাসায় সে মুভ করে। টেরেসার সাথে এই 1 বেডরুমের বাসায় টেরেসার কোনো বাচ্চারাই মুভ করতে চাচ্ছিল না, বলে যে প্লিজ মা, এত ছোট বাসায় আমরা মুভ করব না। 1 বেডরুমে আমরা 7 জন কীভাবে থাকবো, কীভাবে পসিবল বলো? ওর মা বলে যে না, যেহেতু আমাদের কাছে টাকা নাই, এটা করা ছাড়া আমাদের উপায় হবে না। ততদিনে বলতে পারো যে হাওয়ার্ডের বয়স 15 বছর হয়ে গেছে, অ্যাটলিস্ট 15 থেকে 16। হাওয়ার্ড যেটা বলে, ওই 1 বেডরুমের বাসায় তোমরাই থাকো, আমি চলে যাচ্ছি। তো হাওয়ার্ড তার 5 ভাই বোনকে তার এই টক্সিক মাদারের কাছে রেখে সেখান থেকে চলে যায়। এরপর টেরেসা তার 5 সন্তানকে নিয়ে ফোর্সফুলি এই ছোট্ট বাসাতে মুভ করে। টেরেসার নেইবাররা যেটা জানায় যে যখনই টেরেসা এই বাসাতে মুভ করে, প্রথম দিন থেকেই টেরেসাকে তাদের কাছে উইয়ার্ড লেগেছিল। সবচেয়ে বড় কথা, 5 সন্তানকে নিয়ে কোন মা 1 বেডরুমের বাসায় প্রথমত মুভ করে, এবং এই বাচ্চাগুলো কখনো কোনো নেইবারদের সাথে কথা বলে না, টেরেসাও কথা বলে না, এবং তারা শুধু ঘরের ভিতর ঢুকে থাকে, কখনো বেরও হয় না, তারা খেলেও না। নেইবারদেরও খুব কিউরিসিটি থাকতো, কারা থাকে এই বাসায়। আর এতগুলো বাচ্চা যদি একটা বাসায় থাকে, তাও 1 বেডরুমের রুমে, ওরা ঘর থেকে বের হয় না কেন? ওরা একটা ঘরের ভিতরে কি করে? নেইবাররা আরও জানায় যে কখনো ওদের বাসায় কাউকে যেতে দেখতো না কেউ, কাউকে ওই বাসার থেকে বের হতেও কেউ দেখে নাই। বাট মাঝে মাঝে যদি কেউ কোনো জিনিস নিতে বের হতো অথবা কোনো কিছু প্রয়োজনে তারা একটু দরজাটা খুলতো, বলতো পুরা রুমটা একেবারে যাতা অবস্থা, একদম নোংরা, এলোমেলো, আর পুরা রুম থেকে একদম ধরো অপরিচ্ছন্ন টয়লেট থেকে যেরকম স্মেল আসে সেরকম স্মেল আসতো। আর বাচ্চাদের কাপড় চোপড় দেখলেই বোঝা যেত যে এই বাচ্চাগুলো মনে হয় 10-15 দিনেও কাপড় চেঞ্জ করে নাই। লিটারেলি ওদের গায়ের থেকে দুর্গন্ধ বের হয়ে আসতো। কখনো যদি টেরেসা ওর রুমের দরজাটা ওপেন করতো, ওর নেইবাররা বলতো চারপাশ দুর্গন্ধ হয়ে যেত। একটা বেডরুমের ভিতরে এত ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে রাখছে এত আনহাইজেনিক অবস্থায়, সে তাদেরকে ঘরের ভিতর রেখে দিত। আর বাচ্চাগুলো তার মাকে এরকম ভূতের মতো ভয় পেত, যে কারো সাহসও ছিল না যে দরজার ছিটকানিটা খুলে আমরা একটু বাইরে খেলতে যাব। টেরেসা রিয়েলাইজ করতে পারে তার চেহারার ভিতরে সে উজ্জ্বল যৌবনতা আর নাই। সে অলরেডি মনে মনে সে বিশ্বাস করা স্টার্ট করে যে আমি যখন চেস্টারকে বিয়ে করছিলাম, চেস্টার জাদুমন্ত্র পড়ে আমার মেয়ে সুজানকে উইচ বানায় ফেলছে, ডাইনি, এবং সে কালো জাদু টাইপের কিছু করতে জানে। আর এই মেয়ে এই জাদুটো না করে আমাকে মোটা বানায় ফেলছে, আর আমার চেহারা সৌন্দর্য নিয়ে নিছে, যে কারণে অকালে আমার এই অবস্থা। একবার স্বীকার তো করো যে ঠিক মতো
নিজের টেক কেয়ার না করার কারণে, ড্রিঙ্কস করার কারণে, উল্টাপাল্টা খাওয়া দাওয়ার কারণে তুমি ওঠা হয়েছো। এই টাইমটাতে টেরেসার অনেক মন খারাপ ছিল, কিচ্ছুই ভালো লাগতো না, সব কিছু মিলিয়ে এত ইনসিকিউরিটি নিয়ে। এরপর সে ডক্টর দেখাতে যায়। ডক্টর ওকে ডায়াগনোজ করে অ্যাজ এ ডিপ্রেশনের রোগী হিসাবে। বাট ওর যে কাজ, এগুলো শুনলে আমার কাছে লাগে যে ওকে শুধু ডিপ্রেশনের রোগী হিসাবে আমার মনে হয় না ওকে ডায়াগনোজ করা হয়েছে। যদিও বা আমি এটা বলার কেউ না, বাট আমি একটু তোমাদেরকে নমুনা দিই। সে কথায় কথায় বাচ্চাদের সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার করতো, এক্সট্রিম লেভেলে চিল্লাচিল্লি করতো, হাতের কাছে যা পেতো এগুলো বাচ্চাদের গায়ে ছুঁড়ে মারতো। ধরো মেয়েগুলো বসে আছে গল্প করতেছে, সিগারেট খেতে খেতে জ্বলন্ত সিগারেট একদম মেয়েদের গায়ে পুরাই দিত, যেন মেয়েরা আগের মতো দেখতে আর সুন্দর আর অ্যাট্রাকটিভ না থাকে। মাঝে মাঝে ছুরি চাকু যা পাইতো একদম মেয়েদের গায়ে ছুঁড়ে ছুঁড়ে মারতো। আমার কাছে লিটারেলি মনে হইতেছে যে ও মানে চান্স খুঁজতো যেভাবেই হোক মেয়ে দুইটাকে অসুন্দর বানাই দিবে, যেন বাসায় একমাত্র দেখতে ওই সুন্দর থাকে। তাদেরকে তার মা যে শুধু টর্চার করতো সেটাই না, বাচ্চাদের যদি শরীর খারাপ হতো কখনোই সে ডাক্তার দেখাতে নিয়ে যেত না, কখনো তারা ডেন্টাল চেক আপের জন্যই যায় নাই। আর তাদের স্কুল তো বন্ধ হয়েই গেছে, নতুন বাসায় আসার পর তাদের কোনো টেলিফোনও ছিল না। একবার চিন্তা করো, এই বাচ্চাগুলো এক বেডরুমের ভিতরে বন্দি। শুধু তার মার যদি মনে হয় একটু দরজাটা খুলে কিছু নেওয়ার দরকার নিবে, ওর বাইরে যাওয়ার দরকার যাবে, তাহলেই দরজাটা খোলা হয়, তাছাড়া না। বাচ্চাগুলো তো বের হতেই পারে না। তো যেহেতু এই বাচ্চাগুলো ঘর থেকে বের হয় না, অ্যাকচুয়ালি প্রতিবেশীরাও কিন্তু কখনোই জানতে পারে না যে বাচ্চাগুলোর উপরে কী পরিমাণে টর্চার হচ্ছে, কারণ তো তারা দেখতেই পায় না যে বাচ্চাগুলোর শরীরে কোনো দাগ আছে কি না, তারা মার খাচ্ছে কি না, তারা কান্নাকুটি করছে কি না, কারণ যা হচ্ছে সবই এক ঘরের ভিতরে হচ্ছে। টেরেসা কম বেশি তার 5 বাচ্চাকেই টর্চার করতো, বাট বিশেষ করে শিলা আর সুজানকে সবচেয়ে বেশি টর্চার করতো, কারণ সবসময় টেরেসার মাথায় ওদের সাথে কম্পিটিশন থাকতো যে ওরা যেন টেরেসার থেকে বেশি ম্যানদেরকে অ্যাট্রাক্ট করতে না পারে। যেখানে কিনা এই বাচ্চাগুলো কোনো পুরুষের সাথে দেখা হওয়া তো দূরের কথা, বাইরে মানে কখনো গেছে কিনা, সূর্যের আলো কখনো প্রপারলি গায়ে লাগাইছে কিনা, সেটা হচ্ছে আসল কথা। তো টেরেসা নতুন একটা টেকনিক শুরু করে এই 2টা মেয়েকে টর্চার করার। যেহেতু টেরেসার চেহারা নষ্ট হয়ে গেছে এবং টেরেসা ওয়েট গেইন করছে, ও ডিসাইড করে ফোর্সফুলি ওর এই 2 মেয়েকে অনেক বেশি করে খাওয়াবে, মোটা হয়ে যায়। আমি জিনিসটা প্রসেস করতে পারতেছিলাম না। তো একটা পর্যায়ে ও 2 মেয়েকে এত ঠুসে ঠুসে খাওয়াতে থাকে যে ওরা বমি করে দিতে থাকে যে না মা আমি খেতে পারতেছি না, আমাদেরকে প্লিজ খাওয়ায়ও না। ওরা মুখ এরকম করে বন্ধ করে রাখতো, এরকম দাঁত আটকায় রাখতো, যে বলতো না মা আমরা খাবো না। তো যেটা হয়, সুজানের উপরে ওর মা টেরেসা এত চেতে যায়, ওর দাঁত এভাবে আটকে রাখছে বলে যে ও খেতে চায় না, ওর মা একটা শক্ত জিনিস দিয়ে ওর মুখে এত জোরে বাড়ি মারে যে ওর সামনের দাঁত পর্যন্ত ভেঙে যায়। এবং ওর মা ওকে ওই মুহূর্তে বলে যে দেখ তোকে দেখতে কেমন লাগতেছে, আর কোনো ছেলেই তোকে পছন্দ করবে না। টেরেসা যখন এক্সট্রিম লেভেলের এরকম বাচ্চাদেরকে টর্চার করতেছে, এরকম একটা পর্যায়ে সে জানতে পারে তার আপন বোন রোজমেরি হঠাৎ করে মারা গেছে, আর সেই ভাবে না কেউ তাকে হত্যা করেছে। আর এটা যখন টেরেসা জানতে পারে সে অনেক শকড হয়ে যায়। যদিও বা রেগুলার তার বোনের সাথে যোগাযোগ ছিল না, বাট আপন বন্ধ এটা সে কোনো মতে মেনে নিতে পারে না। প্রায়ই তার বোনের কথা চিন্তা করে সে অন্যমনস্ক হয়ে থাকতো। সুজান ওই মুহূর্তে চিন্তা করে আমার লাইফের এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ, মানে ওর মা যখন অন্যমনস্ক থাকবে, ওর ওয়াশরুমে যাবে, ওকে এই বাসা থেকে পালিয়ে যেতে হবে। যদি এখন সে না পারে, ও কোনো দিনও এই বাসা থেকে পালাতে পারবে না। তো কোনো একটা দিন সুযোগ পেয়ে দরজা খুলে সুজান পালিয়ে যায়। আর যখন টেরেসাটা রিয়েলাইজ করতে পারে যে সুজান পালিয়ে গেছে, ও জিনিসটা একদমই পাত্তা দেয় না। নর্মাল ডে যেভাবে কাটতে থাকে সেভাবেই কাটে। সে পুলিশকেও জানায় না, কোথাও ফোন কল করে না, মানে এমন একটা ভাব ওই মেয়ে বাসা থেকে চলে গেছে, ও আমার জন্য ডেড, ওর কোনো খবর আর আমি নিতে চাই না। রাস্তার ভিতরে সুজানকে পুলিশ অফিসাররা খুঁজে পায় এবং তারা তাকে প্রস্টিটিউট মনে করে, এবং তারা ওকে যে অবস্থাতে খুঁজে পেয়েছিল, ওকে দেখে
ওরা রিয়েলাইজ করতে পারে মেয়েটার মেবি এই মুহূর্তে নার্ভাস ব্রেকডাউন হচ্ছে, বিকজ সে অনেক হাঁপাচ্ছে, কান্নাকাটি করতেছে, ও ঠিক মতো কিছু বলতে পারতেছে না। তো পুলিশ অফিসাররা মনে করে যে এই মুহূর্তে ওকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত হবে। সুজানকে নিয়ে হসপিটালে যায়, তাকে যতটুকু চিকিৎসা দেওয়া দরকার তাকে চিকিৎসা দেয়। এরপর যখন সুজান একটু সুস্থ হয়ে ওঠে, ওকে সব কিছু জিজ্ঞাসা করে যে তোমার সাথে এরকম কিভাবে ঘটছে, তুমি এরকম একটা পর্যায়ে কিভাবে আসলে। এরপর ও সব কিছু খুলে বলে যে আমার মা আমাদের কিভাবে টর্চার করে, আমাদেরকে এভাবে জোর করে খাইয়ে মোটা করার চেষ্টা করছে, আমি যখন খাইতে চাইনি আমার দাঁত ভেঙে দিছে, আর এই যে আমার গায়ে যত সিগারেটের দাগ দেখছেন, মায়ের দাগ দেখছেন, প্রতিনিয়ত আমার মা এগুলো মেরে আমাদের সাথে এরকম করছে। বাসায় আমার আরও কিছু ভাই বোন আছে, তাদের সাথেও এগুলাই হচ্ছে। এসব কিছু শোনার পর পুলিশ অফিসার সুজানকে বলে, আচ্ছা তোমার বাসার ঠিকানাটা কি জানি আমাদেরকে জানাও তো। ঠিক আছে। তো সেখান থেকে টেরেসাকে ডেকে আনতে বলা হয়। এটা শুনে সুজান মনে করে, ও মনে হয় আমার মাকে ওরা গ্রেপ্তার করবে, ফাইনালি আমার সব ভাই বোনরা ওর হাত থেকে রক্ষা পাবে। বাট যেটা হয়, পুলিশ অফিসার এবং ডক্টর ওরা দুজনই মনে করতে থাকে সুজান মনে হয় মানসিক রোগী, কারণ সারা গায়ে এরকম মারের দাগ, দাঁত ভাঙা, চুলগুলো এরকম আওলা ঝাওলা, একটা নর্মাল মেয়ে তো এরকম হতে পারে না। সো ওর মাকে ডেকে নিয়ে আসতে সেটা জানার জন্য যে ও সুস্থ নাকি ও অসুস্থ। এখন কথা হচ্ছে, যদি ওর মা ওকে মানসিকভাবে এভাবে টর্চার করে, শারীরিকভাবে এভাবে টর্চার করে, উনি কি কখনো সত্যি কথা বলবে? পুলিশদের কি উচিত ছিল না আর একটু এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করা? ওনারা যেটা করে, ইমিডিয়েটলি টেরেসাকে হসপিটালে নিয়ে আসে। টেরেসা সুজানকে দেখার পর পুলিশ অফিসারকে দেখে একদম মানে দরদি মায়ের অ্যাক্টিং করতে থাকে যে থ্যাংক ইউ সো মাচ ডক্টর, আমার মেয়েকে খুঁজে দেওয়ার জন্য। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কতদিন ধরে আমরা আমার মেয়েকে খুঁজতেছি। আমার মেয়েটা অ্যাকচুয়ালি মানসিকভাবে ভারসাম্যহীন, প্রায় এরকম বাসা থেকে বের হয়ে যায়, বের হয়ে যে মানুষের কাছে আবোল তাবোল কথা বলে। আমরা তো ভেবেছিলাম এবার ওকে খুঁজেই পাবো না। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব যে আপনারা আমার মেয়েকে খুঁজে পেতে সাহায্য করেছেন। সুজান যে বাসা থেকে বের হলো, পুলিশের কাছে পৌঁছালো, এই পুলিশই তার মায়ের হাতে তাকে আবার ধরায় দেয়। চুপচাপ গাড়িতে করে সে তার মেয়েকে বাসায় নিয়ে আসছে। যেই বাসায় ঢুকে সে দরজার ছিটকারিটা লাগাইছে, বলতে পারো ইমিডিয়েটলি তার রূপটা চেঞ্জ হয়ে গেছে। জাস্ট হাতে সে চাবুকটা নিছে আর সুজানকে পিটানো স্টার্ট করে দিছে। সে ততক্ষণ পর্যন্ত সুজানকে পিটাইছে যতক্ষণ পর্যন্ত সে হয়রান হয়ে যায় নাই। হয়রান হয়ে যাওয়ার পর সে বসছে, সে হাঁপায় যাওয়ার পর চারটা বাচ্চাকে বলছে, এবার তোরা পেটা, সিরিয়াল দিয়ে পেটা, তোরা যতক্ষণ না হাঁপায় যাস তোরা মারতে থাকবি, যদি তোরা মার বন্ধ করছিস তোরা কিন্তু আবার মার খাবি, যা একজন একজন করে সুজানকে পেটা। সো এই চারটা বাচ্চা নিজেদের জানের ভয়ে না পারতে ওরাও সুজানকে চাবুক দিয়ে পেটানো স্টার্ট করে। একটা পর্যায়ে সুজান মার খেতে খেতে অজ্ঞান হয়ে যায়। সুজান অজ্ঞান হয়ে যাওয়ার পর তার হাত তার মা পিছনে বেঁধে দেয় এবং তার পাটাও বেঁধে দেয়। এরপর সবাই মিলে সুজানকে তুলে রান্নাঘরে নিয়ে আসে। রান্নাঘরে যে ওদের কিচেন টেবিলটা আছে, সেই টেবিলের নিচে সুজানকে রেখে দেয় শাস্তি দেওয়ার জন্য, যে আজকের পর থেকে তুমি টেবিলের নিচেই থাকবা, তুমি আর ঘরে ঘুমাতে পারবা না। আর এই রান্নাঘরের টেবিলের নিচে সুজান টানা 2 বছর ছিল। এক্সট্রিম লেভেলের তার টয়লেটে যাওয়ার প্রয়োজন না হলে তাকে টয়লেটেও যেতে দেওয়া হতো না। মানে অনেক সময় ও কন্ট্রোল না করতে পেরে এখানেই ও দেখা যেত টয়লেট করে ফেলতো। মনে রাখবা, টেরেসাও বাসার থেকে বের হয় না, এই চারটা বাচ্চাও কখনো ঘর থেকে বের হয় না, এবং সুজানকে তারা টেবিলের নিচে রেখে দিছে। তার মানে সুজানের যেহেতু হাত পা বাঁধা, ওর পক্ষে এই টেবিলের নিচ থেকে তো আর বের হওয়াই পসিবল না। সুজান সারাক্ষণ কান্নাকাটি করতো আর ওর মার কাছে মাপ চাইতে থাকতো যে মা মাপ করে দাও, আমি আর কোনোদিন ভুল করবো না, আমি কোনোদিন ঘর থেকে বের হবো না, প্লিজ আমাকে টেবিলের নিচ থেকে বের করে আনো। টেরেসা ওকে বের করে আনতো না। বাট আমার কথা হচ্ছে, 1 বেডরুমের বাসায় একটাই কিচেন, সেইখানেই রান্না হয়। এই রান্নাঘরের টেবিলের নিচে ওর মেয়েকে ও বেঁধে আটকায় রাখছে। মেয়েটা যখন
টয়লেট ধরে রাখতে পারে না, তখন সে করে ফেলতেছে। কি আনহাইজেনিক একটা সিচুয়েশন এখানে তৈরি হইতেছে। টেরেসা তাতেও মায়া দেওয়া নাই, ঘরটা পরিষ্কার করার জন্য কোনো মাথা ব্যথা নাই, সেইভাবেই রেখে দিছে সবাইকে। বিল্ডিং নিচে বন্দি থাকা অবস্থায় সুজান সারাক্ষণ কান্নাকাটি করত, আর এই জিনিসটা টেরেসাকে অনেক বিরক্ত করত। যখন সুজান অনেক বেশি কান্নাকাটি করত, টেরেসা মাঝে মাঝে ওর গলাটাতে চাপ দিয়ে ধরতো যে এত কান্নাকাটি করে আমাকে বিরক্ত করবা না। স্পেসিফিকলি একবার যেটা হয় জুলাই 1984, টেরেসার এদিন এক্সট্রিম লেভেলের মেজাজ খারাপ। এমনি ওর মেজাজ খারাপ থাকে, সেই দিন ওর মেজাজ আরও বেশি খারাপ ছিল। সেদিন টেরেসার মেজাজ এতটাই খারাপ ছিল, সেদিন তার প্রত্যেকটা বাচ্চাকে সে 1 by 1 পিটাইছে। যখন প্রত্যেকটা বাচ্চাকে 1 by 1 টেরেসার মারা হয়ে গেছে, তো টেরেসা রিয়েলাইজ করতে পারে ওর রাগ এখনও থামে নাই। ও কি করবে ও বুঝতে পারতেছে না। জিদের চোটে সে রান্নাঘরে যায়, চুলের মুঠি ধরে সেখান থেকে ও সুজানকে টান দিয়ে তোলে। ফাইনালি সুজানের হাত পাশে খুলে দেয়, ওকে রিলিজ দেওয়ার জন্য না, জাস্ট ওকে মানে বেপরোয়া পেটানোর জন্য। টেরেসা কিন্তু খুব ভালো মতো জানে যে সুজান যদি একবার সুযোগ পায় ও আবার পালায় যাবে, কারণ ও একবার পালিয়ে গেছে, ও জানে কিভাবে পালাতে হয়। যখন টেরেসা সুজানকে মানে ওর হাত পার বাঁধন খুলে দিচ্ছিল ওকে পেটানোর জন্য, তার আগেও যেটা করে, সবচেয়ে ছোট মেয়ে টেরির হাতে ও বন্দুক ধরায় দেয়, বলে আমি এখন সুজানকে পিটাবো, তুই ওর থেকে বন্দুক টার্গেট করে ধরে রাখবি। ইন কেস সুজান বাসা থেকে বের হওয়ার চেষ্টা করে, ওকে গুলি করে দিবি। আমার কাছে যেটা মনে হয় এটা টেরেসার আর্লি মেনোপজের সিমটম ছিল, তাছাড়া এত রেজ ওর গায়ে কোথা থেকে আসবে। তো সেই রাত্রেবেলায় যেটা হয়, সুজান তার পিঠে একটা গুলি খায়। এখন এই গুলিটা ওকে কে করছে কেউ জানে না। টেরেসা যেটা জানায় যে টেরি, তার মানে তার ছোট মেয়ে, সুজানকে এই গুলিটা করছে, কারণ সুজান পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। অন্যদিকে টেরি যেটা বলে, আসলে এই গুলিটা আমি করি নাই, আমি জানি না, মনে হয় মা এটা করছিল। যাই হোক, মূল কথা হচ্ছে রাইট নাও সুজানের ঘাড়ে এখন একটা গুলি লাগছে। সুজান প্রচণ্ড জোরে কান্নাকাটি করতেছে, ব্যথায় কাতর। টেরেসাটা দেখেও না দেখার ভান করে বসে আছে। অন্য বাচ্চারা ভয়ে কান্নাকাটি করতেছে, না জানি সুজান মারা যায়। ওর মাকে বলতে থাকে, মা চলো ওকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই, না হলে তো মারা যাবে। টেরেসা চুপচাপ বসে আছে, কোনো পাত্তা দেয় না। বাচ্চারা নিজেরাই সুজানকে কোনো মতে কাপড় দিয়ে পেঁচিয়ে ওর রক্ত বন্ধ করার চেষ্টা করতে থাকে। কখনোই টেরেসা সুজানকে নিয়ে তো হসপিটালে যাবে না, কারণ হসপিটালে যদি ওকে নিয়ে যাওয়া হয় তাহলে তো জিজ্ঞাসা করবে যে আপনার মেয়ে কীভাবে গুলি খাইছে। তখন তো ওকে বলতে হবে যে আমি ওকে গুলি করছি, অথবা আমি আমার ছোট মেয়েকে অর্ডার দিছি ওকে গুলি করার জন্য। সো এগুলো তো সে কখনোই করবে না, তাই সে কখনোই সুজানকে ডাক্তারের কাছে নিয়ে যাবে না। ওই সময় সুজানের 16 বছর বয়স ছিল এবং ট্যারির 12 বছর বয়স ছিল। আমার মনে হয় না ট্যারি ওকে গুলি করছিল, আমি শিওর টেরেসাই গুলি করে ট্যারির নাম দিচ্ছে। তো যাই হোক, রাইট নাও সুজানের এত ব্লিডিং হচ্ছে যে ও বলতে পারো এরকম এখন ঝিমাচ্ছে, মানে ও এখন আর মানে কনসিয়াস অবস্থায় নাই। তো এখন ওর ভাই বোনরাই ঠিক করে যে DIY অপারেশন করে যেভাবেই হোক ওর বোনকে ওরা বাঁচানোর চেষ্টা করবে, না হলে যদি গুলি ভিতরে থেকে যায় তাহলে তোর বোন মারা যাবে। সুজানের ছোট ভাই উইলিয়াম ওর বোনের কষ্ট সহ্য করতে না পেরে মায়ের একটা হুইস্কির বোতল নিয়ে আসে এবং ওর বোনটাকে এই মদ দিয়েই এই জায়গাটাকে বলতে পারো কাইন্ড অফ ডিসইনফেক্ট করার চেষ্টা করে, মানে যেখানে ওর গুলি লাগছে। এরপর ও নিজের 2টা আঙ্গুল ভিতরে ঢুকিয়ে ওখান থেকে সে গুলিটা তুলে আনতে সক্ষম হয়। সুজান অনেক অনেক কষ্ট করছে শুধুমাত্র ওর মায়ের কারণে। ওর বডি যেহেতু রিকভারি করতে পারতেছিল না ঠিক মতো, ও প্রচণ্ড দুর্বল হয়ে যায়, বডিতে অনেক ইনফেকশন গ্রো করতেছিল। একটা পর্যায়ে এর ভিতরে ওর জন্ডিসও ধরা পড়ে। মেয়েটা একেবারে বলতে পারো মাটিতে মিশে যাচ্ছিল অসুস্থ হতে হতে। আস্তে আস্তে সুজানের শরীর এতটা খারাপ হতে থাকে, একটা পর্যায়ে সে তার মানে ওর বাউল সিস্টেম আর ঠিক মতো কাজ করে না, সে তার ইউরিন আর হোল্ড করে রাখতে পারে না, যখন তখন সে হিসু করে ফেলে। একটা পর্যায়ে তাকে অ্যাডাল্ট ডাইপার পরানো স্টার্ট করাইতে হয়। এখন সুজানের 18 বছর বয়স। সুজান শেষবারের মতো ওর মাকে বলে যে মা, আমি তখন অ্যাডাল্ট হয়ে গেছি, তুমি যদি চাও আমি বাসা থেকে চলে যেতে পারি,
আমি তোমার কাছ থেকে কিচ্ছু চাই না, আমি তোমাকে কখনো ডিস্টার্ব করব না। তুমি যেহেতু আমাকে পছন্দ করো না, আমার এই চেহারাও তোমাকে দেখাবো না। তুমি শুধু আমাকে এখান থেকে চলে যেতে দাও না। এই কথাটা শুনে টেরেসা এতটাই চেতে ওর পাশ থেকে একটা ছুরি নিয়ে সাথে সাথে সুজানের পায়ের ভিতর গেঁথে দেয় যে তুই বাসা থেকে যেতে চাস, তুই মুভ আউট হতে চাস, এটা আমি কখনোই হতে দিব না, তোকে এখানেই পচে গলে মরতে হবে। এমনিতেই সুজানকে ঠিকমতো খাওয়া দাওয়া করানো হতো না, ঘাড়ে সে গুলি খাইছে, সেখান থেকে ইনফেকশন হয়েছে। এরপর সে কত বছর ধরে অসুস্থ ছিল, এতটাই অসুস্থ যে তার বাউল সিস্টেম নষ্ট হয়ে গেছে, সে এখন অ্যাডাল্ট ন্যাপি পরে ঘুরে। ওর মা যখন ওর পায়ে এই চাকুটা মারলো, এখান থেকে তার প্রচণ্ড ব্লাড বের হয়। এরপর মানে সুজান এতটাই দুর্বল হয়ে যায়, সে বিছানায় পড়ে যায়, মানে সে আর ঠিকমতো রেসপন্স করে না। অন্যান্য বাচ্চারা সুজানকে দেখে বুঝতে পারে সুজান মনে হয় আর টিকবে না, ও একদম ওর লাস্ট স্টেজে চলে আসছে। মানে একটা বডিরও তো সীমা থাকে, তাই না, একটা অত্যাচার সহ্য করার। রাইট নাও সুজানের এমন একটা অবস্থা, মানে ও কিছুক্ষণের জন্য এরকম অজ্ঞান হয়ে পড়ে থাকে, মাঝে মাঝে একটু চোখ খোলে আবার অজ্ঞান হয়ে পড়ে যায়, মানে যে কোনো মুহূর্তে সে মৃত্যুবরণ করতে পারে। আর এটা দেখেই টেরেসা চিন্তা করতে থাকে, আমাকে তো কিছু একটা করতেই হবে, মানে হসপিটালে নিতে হবে না, মানে এই মেয়েটার বডিটা এখান থেকে সরাতে হবে, নাহলে তো বিপদে পড়ে যাবে। টেরেসা তার 2 ছেলে উইলিয়াম এবং রবার্টকে আদেশ দেয়, তোমরা তোমার বোনকে বেঁধে ফেলো, পা বেঁধে ফেলো, হাত বেঁধে ফেলো, মুখ বেঁধে ফেলো, একদম টাইট করে বেঁধে ফেলো যেন ও নড়াচড়া করতে না পারে। সো মায়ের কথা মতো রবার্ট এবং উইলিয়াম টেরেসার মুখ কষ্টে দিয়ে বেঁধে ফেলে, হাত বেঁধে ফেলে, হাঁটু বেঁধে ফেলে এবং পায়ের গোড়ালি বেঁধে ফেলে। এরপর টেরেসা তার 2 ছেলেকে বলে যে সুজানের যত বিলঙ্গিংস আছে, মানে ও যা যা ব্যবহার করতো সব কিছু নিয়ে তোমরা গাড়িতে ওঠো। টেরেসা গাড়ি চালিয়ে ওর বাসা থেকে প্রায় 2 ঘন্টা দূরে একটা জনমানবহীন জায়গায় যায়, হালকা পাতলা জঙ্গল আছে এরকম একটা জায়গাতে। সেখানে যাওয়ার পর তারা গাড়িটা থামায়, তার 2 ছেলেকে বলে যে কিছু কাঠ জোগাড় করো, আর এখানে সুজানের যত বিলঙ্গিংস আছে সব কিছু একটা জায়গার উপরে স্তূপ করে রাখতে থাকো তোমরা। সব কিছু করা যখন ডান হয়ে যায়, এরপর টেরেসা বলে যে এখন সুজানকে বের করো, করে এই জিনিসগুলোর উপরে সুজানকে রাখো। আর অন্যদিকে টেরেসা যেটা করে, ওর গাড়ির ভিতর থেকে একটা গ্যাসোলিনের গ্যালেন বের করে এবং এই গ্যালেনটার ভিতরে যে লিকুইডটা আছে এটা সুজানের গায়ে লাগায়, ওর যত বিলঙ্গিংস আছে, আশপাশে যত গাছপালা আছে সব জায়গাতে লাগিয়ে সে আগুনটা ধরিয়ে দেয়। সুজানের কিন্তু কনসিয়াসনেস আসতেছে আর যাইতেছে, আসতেছে আর যাইতেছে। ও যখন আগুনের ভিতর পড়তেছিল স্টিল ওর কনসিয়াসনেস ছিল, মানে ওর জ্ঞান আসতেছে, ও দেখতেছে, ও পড়তেছে, ও আবার অজ্ঞান হয়ে যেতেছে, ওর আবার জ্ঞান আসতেছে, ও দেখতেছে। লিটারেলি মেয়েটা মানে নিজের চোখে দেখছে যে ও আগুনে পুড়ে মরতেছে। আগুনটা ধরানোর সাথে সাথে টেরেসা তার 2 ছেলেকে বলে তাড়াতাড়ি গাড়িতে উঠে এখনই আমাদের চলে যেতে হবে। তো ইমিডিয়েটলি সেখান থেকে ওই 3 জন গাড়ি চালিয়ে চলে আসে। পরদিন সকালবেলা মর্নিং ওয়াক করার জন্য একজন মহিলা এই জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তো উনি দেখতে পারে জঙ্গলের ভিতর থেকে কীরকম ধোঁয়া ভেসে আসতেছে। এটা দেখে উনি অনেক প্যানিক আউট করতে থাকে। তোমাদের মাথায় রাখতে হবে এটা ক্যালিফোর্নিয়া, ইউএসের ক্যালিফোর্নিয়া শহরে কিন্তু প্রায় আগুন লাগে। তো উনি চিন্তা করতে থাকে, না জানি এখানে মনে হয় আবার আগুন লাগছে, যে কোনো মুহূর্তে পুরো এরিয়াটা আগুন পুড়ে ছাই হয়ে যেতে পারে। তো উনি যখন হেঁটে যাচ্ছিল, পাশ দিয়েই একটা ট্রাক যাচ্ছে, উনি সাথে সাথে ট্রাকটাকে থামায় জিজ্ঞাসা করে যে আপনাদের কাছে কি ফায়ার এক্সটিংগুইশার আছে? হোপফুলি আমি এটা ঠিক মতো উচ্চারণ করছি, এই ওয়ার্ডটা আমি উচ্চারণ করতে পারি না। তো ওই লোকটা বলে হ্যাঁ আমার কাছে আছে। বলেছে কেন? বলে ওই যে জঙ্গলের ভিতরে আগুন লাগছে, চলেন আমরা আগুনটা থামাই, না হলে কিন্তু পুরো এলাকা ছাই হয়ে যাবে। ওনারা ভাবছে যে জঙ্গলে আগুন লাগছে, এটা ভেবে ওনারা 2 জন ওই স্পেসিফিক এরিয়াতে যায়। ওনারা 2 জন যখন দৌড় দিয়ে ওই স্পেসিফিক জায়গাটাতে যায় আগুন নিবানোর জন্য, ওনারা যেয়ে দেখেন যে মানুষের আদলে একটা কয়লার বলতে পারো একটা এরকম শেপ এখানে রয়েছে, আর সেখান থেকেই অ্যাকচুয়ালি কালো ধোঁয়া বেয়ে বেয়ে উঠতেছে। এটা দেখে মহিলাটা চিৎকার দিয়ে ওঠে। ওনারা কোনো কিছু টাচ করে না, ইমিডিয়েটলি দৌড় দিয়ে
তারা তাদের ট্রাকের কাছে ফেরত আসে এবং সেখান থেকে তারা পুলিশকে কল করে এবং পুলিশ এখানে এসে পুরো জায়গাটাকে ইনভেস্টিগেট করা স্টার্ট করে। এটা হচ্ছে আমার নিজস্ব পান, সিভিডের ভিতরে হালকা একটু কিউপিনেও, বুঝেছো? ঠাকুরমার ঝুলি যে ডাকো আমাকে তোমরা, এই যে ঠাকুরমার ঝুলির পান। বিসমিল্লাহ। মাঝে মাঝে যখন অনেক ক্ষুধা লেগে যায় 12 পাচার করতে করতে, এরকম প্যাকেট খেয়ে ফেলি, এটা খেয়ে 1 গ্লাস পানি খেয়ে ফেলি। আমি আবার এরকম রোস্টেড সিউইড এরকম করে এইভাবে খেতে পারি। ভালো হচ্ছে, মানে উইয়ার্ড বাট ভালো একটা অভ্যাস। একটা সিভিডে মাত্র 5 ক্যালোরি। ইমিডিয়েটলি সেখানে পুলিশ তার ফরেন্সিক টিম নিয়ে চলে আসে। এরপর তারা পুরো এরিয়াটাকে ইনভেস্টিগেট করা স্টার্ট করে। তারা কিছু সয়েল টেস্ট করে এবং সেই যে মরদেহটা তারা পেয়েছে সেখানে তার চারপাশে যেসব এভিডেন্সগুলো পেয়েছে সেগুলোরও কিছু স্যাম্পল তারা নিতে থাকে। পুলিশ রিয়েলাইজ করতে পেরেছে যে বা যারা এই মরদেহটাকে এখানে এনে পুড়িয়েছে তার সব ধরনের বিলঙ্গিংসকেও তারা এখানে একসাথে পুরানোর চেষ্টা করছিল। আমি একটা ডকুমেন্টারিতে কিছু পিকচার দেখেছিলাম, আমার মনে হয় না এখানে সেই ছবিগুলো দেখানো উচিত হবে। ওখানে আমি দেখি যে সুজানের ব্যবহার করা চেন, কানের দুল, তার ব্যাগ, তার জামা, জুতা এবং সে যেসব ডাইপারগুলো পরতো সেগুলাকেও তার মা এবং তার ভাই পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিল। কিছু কিছু জিনিস বেঁচে গিয়েছিল, সেখান থেকে অ্যাকচুয়ালি পুলিশ অফিসার এবং তাদের ফরেন্সিক টিম অ্যাকচুয়ালি এভিডেন্স খুঁজে বের করার চেষ্টা করে। মরদেহর যতটুকু অংশবিশেষ বেঁচে আছে তারপর এটা তারা পোস্টমর্টম করার জন্য নিয়ে যান। সেখান থেকে পুলিশ অফিসাররা জানতে পারেন যে এই ভিকটিম তাকে অনেক দিন ধরে করা হচ্ছিল এবং তার গায়ে যত ধরনের ক্ষতর চিহ্ন আছে, মানে এক একটা এক এক সময়, মানে এটার হিলিং টাইমটা ছিল, মানে দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক পুরনো দাগ, এটা নতুন দাগ, এটা মেবি বেশ কিছুদিন আগে হয় নাই। সো দেখেই বোঝা যাচ্ছে সে কন্টিনিউয়াসলি কিছুদিন পর পর মার খেত। প্রথম করতে যে পুলিশ অফিসাররা এটাও জানতে পারেন যে ডেড বডির ওভারিতে অনেক বড় একটা টিউমার ছিল। মানে এই টিউমারটা এত বড় যে এইরকম পেন একটা মেয়ের সহ্য করা সম্ভব না। মানে যদি তোমার দেখা যায় 70-80 সেন্টিমিটারের উপরে কোনো বড় কোনো টিউমার কারো ওভারিতে থাকে, সেটাই দেখা যায় যে ইম্পর্টেন্ট হয়ে যায় একজন মানুষের জন্য রিমুভ করে ফেলা, অপারেশন করে ফেলা। সেই মেয়েটার ওভারির ভিতরে এরকম বড় একটা টিউমার ছিল আর তাকে কখনোই ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় নাই। তার সিচুয়েশন দেখে মানে এটা বুঝতে পারে অন্যান্য ডক্টররা। সো পুলিশরা এখান থেকে অ্যাজিউম করে নেয় যে মেয়েটাকে যেরকম টর্চার করা হতো সেরকম অবহেলিত করাও হতো। পোস্টমর্টমের মাধ্যমে পুলিশ অফিসাররা এটাও জানতে পারেন যে এই ভিকটিমকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। এর কারণ তার ফুসফুসের ভিতরে কালো ছায়ের লাইনিং পাওয়া গেছে। যারা জানো না তাদেরকে যেটা জানাতে চাই, যদি মৃত মানুষকে পুরানো হয় সে তো আর নিঃশ্বাস নিতে পারতেছে না, তার ফুসফুস আর লাংস যেটাই বলো সেটা দেখা যায় পুড়ে ছোট হয়ে যাবে, বাট সেটাকে যদি কাটা হয় ভিতরটাতে ওরকম কোনো ব্ল্যাক লাইনিং থাকবে না, কারণ সে নিঃশ্বাস নেয় নাই, ভিতরটা ক্লিন থাকে। সে তো ওই আগুনের ছাইও ইনহেল করতে থাকবে না। সো তার ফুসফুসের ভিতর দিয়ে ওই ছাইগুলো যে গেছে ওটার লাইনিং দেখা যায়, যেটাকে বলা হয় এক কথায় সত্য কখনো চাপা থাকে না। সো পোস্টমর্টমের মাধ্যমে পুলিশ অফিসাররা বুঝে যায় যে ভিকটিমটাকে জীবন্ত পুরানো হয়েছে। সো পুলিশ অফিসাররা পোস্টমর্টম করার পর অ্যাকচুয়ালি কোনো এভিডেন্সই খুঁজে পাচ্ছিল না যেটা দিয়ে এই লাশটার আইডেন্টিফিকেশন করানো সম্ভব হবে। প্রথমেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে টেরেসা তার বাচ্চাদের হেলথের ব্যাপারে মানে একদমই সিরিয়াস ছিল না, কখনো তাদেরকে হাসপাতালে নিয়ে যায় নাই, ডেন্টিস্টের কাছে নিয়ে যায় নাই। সো অতীতের কোনো রেকর্ডের সাথেই এই ভিকটিমের কোনো কিছু মিলছে না। পুলিশ অফিসাররা যেহেতু সুজানের ব্যাপারে কোনো ইনফরমেশন খুঁজে পাচ্ছিল না, তাই তার লাশকে বেওয়ারিশ লাশ হিসাবে গণ্য করা হয় এবং এইভাবেই অ্যাকচুয়ালি তাকে নিয়ে নিউজ তৈরি করা হয় যে কেউ যদি এই
বেওয়ারিশ লাশটার সম্বন্ধে জেনে পুলিশদেরকে কোনো ইনফরমেশন দিতে পারে, যেন তাহলে তারা পুলিশকে দেয়। অনেক দিন ধরে পুলিশ অফিসাররা তার লাশটা মর্গে রেখে দেয়, বাট যেহেতু প্রতিনিয়ত এরকম অনেক টাইপের লাশ মর্গে এসে জমা হয়, ওনারা চাইলেই কিন্তু একটা বেওয়ারিশ লাশকে অনেকদিন ধরে মর্গে রাখতে পারবেন না। বাট ওনারা চাচ্ছিলেন যেভাবেই হোক এই কোল্ড কেসটা সলভ করতে। তাই পুলিশ অফিসাররা একটা ডিসিশন নেন যে যেই সব বডি পার্টস অ্যাকচুয়ালি তাদের ইম্পর্টেন্ট, সেই পার্টগুলো রেখে বাকি পার্টগুলোকে তারা কোনো জায়গাতে কবর দিয়ে দিবেন, সমাধি দিয়ে দিবেন। সুজানের বডি থেকে তার আঙুলগুলোকে তারা কেটে ফেলেন, তার পুরো জটাকে তারা উঠিয়ে ফেলেন, তার ডেন্টাল এভিডেন্স রাখার জন্য, পরবর্তীতে যদি পাওয়া যায় সেটার সাথে ম্যাচ খাওয়ানোর জন্য। এগুলোকে রেখে তার বাকি অন্যান্য বডি পার্টসগুলো একটা জায়গাতে সমাধি দিয়ে দেন। সুজানের মৃত্যুর পর তোমরা চিন্তা করতে পারো হয়তো বা যে ফাইনালি মেবি টেরেসার মাথা ঠান্ডা হবে, অথবা একটা মেয়ের মৃত্যুতে হয়তো বা সে ভয় পাবে। না, কিছুই হয় নাই। টেরেসা যেমন তেমনই আছে, আর এখন তার রাগগুলোকে সে কার উপরে ফেলবে সেটা চিন্তা করতে থাকে। সো এখন তার নেক্সট ভিকটিম হচ্ছে শিলা। প্রথম থেকেই তো তার 2 মেয়ের উপরে হিংসা ছিল, 1 মেয়েকে তো মেরেই ফেলছে, এখন তার টার্গেট এই নেক্সট মেয়ে। যেভাবে সুজানকে প্রতিনিয়ত এক্সট্রিম লেভেলে টর্চার করতো, শিলাকে সে ওইরকম টর্চার করতো না। বাট যতগুলো বাচ্চা মায়ের খেত তার ভিতরে শিলাই সবচেয়ে বেশি মায়ের খেত, বিকজ শিলা এখন আপাতত সব ভাই বোনদের ভিতরে বড়। হাওয়ার তো চলেই গেছে, সুজানও মারা গেছে, এখন শিলাই বড়। তো যা হয়, শিলাকে মারতে মারতে হঠাৎ টেরেসার মাথায় একটা প্ল্যান আসে যে আমাদের বাসায় তো অ্যাকচুয়ালি ইনকাম করার কেউ নাই, তোমাকে কেন আমি বসে বসে খাওয়াবো? এক কাজ করো, এখন থেকে তুমি প্রস্টিটিউশনের কাজ করবা, আর ইনকাম করে যত টাকা পাও আমার হাতে দিবা। শিলা এই কথা শুনে প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে, বলে যে মা, তোমার যদি টাকার প্রয়োজন হয় আমি যে কোনো ধরনের কাজ করে তোমাকে টাকা ইনকাম করে দিব, কিন্তু তুমি আমাকে দিয়ে এরকম টাইপের কাজ করিও না। বাট ওর মা ওর একটা কথা তো শুনবে না। গল্পের এতদূর চলে আসছি, আমরা সবাই জানি যে টেরেসা যা বলবে এই বাসায় তাই হবে। আর প্রত্যেকটা বাচ্চা তার মাকে এমন ডেঞ্জারাস লেভেলের ভয় পেত, আর এর ভিতরে অলরেডি সে সুজানকে খুন করে ফেলছে। তো ওরা জানে যে আমরা যদি আমার মায়ের কথা না শুনি তাহলে সুজানের মতো আমাদেরও মরে যেতে হবে। তো শেষমেশ টেরেসার কথা মতো শিলাকে প্রস্টিটিউট হয়ে যেতে হয়। টেরেসা যেটা করতো, তার মেয়েকে নিয়ে রেড জোন এরিয়াতে যেত, সেখানে তার মেয়েকে দাঁড় করিয়ে রাখতো। এরপর কেউ যদি তার মেয়েকে পিক করে নিয়ে যেত, এরপর সে ওখানে অপেক্ষা করতো। তো যেসব লোকরা শিলাকে পিক করতো তাদের টাকা দেওয়ার সময় হলে টেরেসা প্রথম সেই টাকাটা ডিরেক্টলি সে নিজের হাতে নিতে চেত। তো লোকরা ওর হাতে দিতে চেত না, কজ এই মানিটা আর্ন করছে শিলা, ওর মায়ের কাছে কেন দিবে? তো এই জিনিসটা যখন শিলা রিয়েলাইজ করতে পারে, তখন সে ভাবে আচ্ছা বিষয়টা তাহলে এতটাও খারাপ না। তোমাদের মাথায় রাখতে হবে যে ওরা কীরকম ভয়ানক একটা জীবনযাপন করে, সেই অনুযায়ী এই লাইফটাও সেটার থেকে আমি বলবো মাছ বেটার। কজ শিলা যেটা রিয়েলাইজ করতে পারে যে যদি আমি এখান থেকে কিছু টাকা উপার্জন করতে পারি, যে টাকাটা ডিরেক্টলি আমার মায়ের হাতে যায় না, সো এখান থেকে যদি কিছু টাকা আমি আমার নিজের পকেটে রাখি, আর এইভাবে যদি আমি একটা টাকার বড় অ্যামাউন্ট জমাতে পারি, তাহলে নিশ্চয়ই যে কোনো একদিন আমি এখান থেকে পালিয়ে যেতে পারবো। এভাবে করে ধীরে ধীরে শিলা বেশ কিছু টাকা জমাতে থাকে। আর এই যে টাকা জমতেছে, এটা শিলাকে অন্যরকম একটা খুশি আর কনফিডেন্স দিতে থাকে যে একদিন যখন ইনাফ টাকা হয়ে যাবে, একদিন আমি এই জায়গা ছেড়ে চলে যাব। এইভাবে বেশ কয়েক মাস যেতে থাকে। এর ভিতরে টেরেসার STI নামক একটি রোগ ধরা পড়ে। এটা হচ্ছে যৌন সংক্রামক টাইপের একটা রোগ। যখন টেরেসার এরকম টাইপের একটা রোগ ধরা পড়ে, টেরেসা বলে আমার মতো একজন মহিলার এই টাইপের রোগ কীভাবে ধরা পড়ে? আমি তো খারাপ মহিলা না। তাহলে কে খারাপ মেয়ে? শিলা। শিলার মতো মেয়ের কারণে আমার এই টাইপের রোগ হয়েছে। তাহলে শিলার কারণে আমার এই টাইপের কীভাবে রোগ হলো? কারণ আমরা সেম টয়লেট ইউজ করি, ও আমার সেম কমোড ইউজ করে, একই টয়লেট ব্যবহার করার কারণে ওই শিলা আমাকে এরকম সংক্রামক রোগ দিয়েছে। দেখে মনে হয় তোমরা বুঝতে পারতেছো যে টেরেসা কী পরিমাণে ডিলিউশনাল। মানে প্রথমে তো সে বলছিল যে সুজান কালো জাদু করার মাধ্যমে তাকে মোটা বানায় ফেলছে, এখন বলতেছে আমি আর শিলা যেহেতু সেম কমোড ব্যবহার করি, এটার মাধ্যমে সে আমাকে দিচ্ছে। এখন কথা হচ্ছে
শিলার কি সেই রোগ আছে সেটা বিষয় না, ওর হয়েছে তার মানে শিলার দোষ। মানে এগুলো হচ্ছে পারফেক্ট নার্সিসিস্ট গ্যাস লাইটিং টাইপের মানুষ, মানে যারা নিজের দোষ অন্যের উপর চাপায় নিজেকে সবসময় ক্লিন রাখতে পছন্দ করে। আমি অ্যাকচুয়ালি গুগলে সার্চ করে দেখলাম যে এই টাইপের রোগ অ্যাকচুয়ালি সেম টয়লেট ব্যবহার করলে সংক্রমণ হয় কিনা। না, অ্যাকচুয়ালি হয় না। এই টাইপের রোগগুলো এইডস যেভাবে ছড়ায় ঠিক সেভাবেই ছড়ায় ইন্টারকোর্সের মাধ্যমে। যার এই টাইপের রোগ আছে, কাউকে তুমি যদি ব্লাড দাও তাহলে তোমার শরীরে ইজিলি এই রোগটা চলে আসবে। এরপর যদি কোনো মা প্রেগনেন্ট থাকে এবং তার বেবিরও এই রোগটা হওয়ার চান্সেস থাকবে। আর যারা ওই যে নেশা করে, একজনের সিরিঞ্জ আরেকজন ব্যবহার করে, ড্রাগ ইউজ করে, তাদেরও এই টাইপের রোগ হওয়ার চান্সেস থাকে। সো আমাদের জেনে রাখা ভালো। টেরেসা শিলাকে প্রচণ্ড মারধর করতে থাকে এটা বলে যে সে টয়লেট ব্যবহার করার মাধ্যমে তার মাকে এরকম ভয়ানক টাইপের একটা রোগ দিছে, যেখানে শিলা বলতে থাকে যে না মা, এরকম ভুল আমি করি নাই। যেহেতু শিলা তার মায়ের মুখের উপরে কথা বলছে, ইমিডিয়েটলি তাকে মারতে 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 তাদের বাসায় যে রুমের ভিতরে একটা কাবার্ড আছে, ওই কাবার্ডের ভিতরে ওকে ঢুকায় দেয়। টেরেসা আর দরজা খুলতেছে না এবং বাকি বাচ্চাদেরকে বলে দিছে, খবরদার তোমরা যদি দরজা খুলো তোমাদের প্রত্যেকটাকে আলমারির মধ্যে ঢুকায় ফেলবো। সো কেউ দরজা খুলবে না, আর তোমরা খেয়াল রাখবে শিলা যেন এখান থেকে বের না হতে পারে। সুজান যাও রান্নাঘরের টেবিলের নিচে ছিল, মাঝে মাঝে সে কিন্তু বাথরুম ইউজ করতে যাইতে পারত। আর শিলার বেলায় এই জিনিসটা হয় নাই, যেহেতু সে সেম টয়লেট শেয়ার করার মাধ্যমে রোগ ছড়াইছে, মানে টেরেসার ইমাজিন অনুযায়ী। তো তাকে সেম টয়লেট ব্যবহার করতেও দেওয়া যাবে না। ওকে যে এই কাবার্ডের ভিতর ঢুকায় রাখছে, শিলা এখন ওই কাবার্ডের ভিতরেই থাকে এবং সে ওখানেই টয়লেট করতেছে। একবার চিন্তা করো কি পরিমাণে আনহাইজিনিক সিচুয়েশনে ওরা একটা ঘরের ভিতরে রয়েছে। ওদের একটাই মাত্র বেডরুম, ওই বেডরুমের ভিতরে একটা মেয়েকে লক করে রেখে দিচ্ছে, আর এখানে একটা খাট, ওই খাটের ভিতরে ওরাই আবার বসে আছে। কীভাবে এই কান্না সহ্য করতেছে, ওরাই স্মেল সহ্য করতেছে, মানে পুরো ফ্যামিলিটার অবস্থা খারাপ। প্রত্যেককে মানে মানসিক রোগীর ডাক্তার দেখানোর খুবই প্রয়োজন ছিল। এইভাবে দেখতে দেখতে প্রায় 1 মাস হয়ে গেছে শিলা ওই আলমারির ভিতরে বন্দি। ওইখানেই সে কান্নাকাটি করে, বাথরুম করে, যদি টেরেসার মন চায় তাকে একটু খাওয়া দেয়, ওখানেই সে থাকে। আমি জানি না একটা মেয়ে ওইখানে এরকম একটা অবস্থাতে আছে, এই রুমটার ভিতরেই, আমি যদিও বা বারবার একই কথা বলতেছি, কিভাবে এই মানুষগুলো রয়েছে। তো কোনো একটা দিন টেরেসা হয়তো বা রুমে ছিল না, ওয়াশরুমে ছিল, একটা সুযোগ পেয়ে টেরি, ছোট বোন যেটা, যার নামে অ্যাকচুয়ালি মানে টেরেসার নামে যে বাচ্চাটার নাম রাখা হয়েছে, ও আলমারির দরজাটা একবার খুলে ফেলে বলে যে আমার মনে হয় তুমি যদি মার কাছে মাপ চেয়ে বলো যে মা, আমার কারণেই তোমার এই রোগটা হয়েছে, আমার মনে হয় মা তোমাকে মাপ করে দিবে। শিলা এই কথাটা শুনে ওর জিদ আরও বাড়তে থাকে যে 1 মাস ধরে আমাকে আলমারিতে এইভাবে বন্দি করে রাখা হয়েছে, আর এই পর্যায়ে এসে আমি স্বীকার করব যে আমি দোষী। শিলা বলে যে না, আমি এটা স্বীকার করব না। টেরিওকে বলে জাস্ট এটা স্বীকার করো, মা তোমাকে ছেড়ে দিবে। টেরেসা এরকমই, অন্যের উপর দোষ চাপায় নিজেকে ক্লিন রাখতে পছন্দ করে, মানে তার ফ্রেশ ইমেজ তার জন্য অনেক ইম্পর্টেন্ট, এতে তার বাচ্চাই মারা যাক না কেন। আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, এটার কোনো এভিডেন্স নাই। দেখো, কোনো বাচ্চার একটা খাবার দেওয়ার জন্য আলমারিটা খোলার সাহস ছিল না। টেরি, এই ছোটো মেয়েটা কীভাবে দরজাটা খুললো ওর সাথে এত বড় কনভারসেশন করার জন্য? আমার তো মনে হয় একটা পর্যায়ে টেরেসাই টেরিকে বলছে, যা তোর বোনকে যেয়ে বল, ও যদি আমার কাছে মাপ চাইতে রাজি থাকে আমাকে মাপ করবো। তাছাড়া আমার তো মনে হয় না যে এই ছোট বাচ্চাটা শিলাকে এরকম টাইপের একটা অফার দিবে। তো শিলা বলে যে না, আমি যেহেতু এরকম টাইপের কাজ করি নাই, আমি মাথা নত করবো না। শিলা বলে সবসময় মা অন্যায় করবে, আমরা সেগুলো মেনে নিব, সেটা হতে পারে না। আজকে আমি একটা কাজ করি নাই, সে জোর জবস্তি করে আমাকে দিয়ে এটা বলানোর চেষ্টা করবে, আমি বলবো না। আমি মৃত্যুর আগ পর্যন্ত বলে যাব যে আমি সঠিক ছিলাম। তো শিলা তার জিদ ধরে ওই আলমারির ভিতরে বসে থাকে, আর টেরি কোনো উপায় না পেয়ে দরজাটা আবার লক করে দেয়। টেরি আলমারির দরজাটা লাগিয়ে দেয়। এই আলমারির দরজাটা আর অনেক দিন ধরেই খোলা হয় না,
হয়তোবা যখন টেরেসা জানতে পারছে তার মেয়ে তার কাছে মাথা নত করতে রাজি নাই, সে মেবি ডিসাইড করে তার মেয়েকে আর সে খেতে দিবে না। প্রায় সপ্তাহের উপরে হয়ে যায় যে সে আর শিলাকে খেতে দেয় না। শিলা প্রচণ্ড কান্নাকাটি করে আর দরজায় বাড়ি দিতে থাকে যে অ্যাটলিস্ট কিছু তো খেতে দাও, আমি তো মারা যাচ্ছি, কি করতেছো আমার সাথে, এটা কী ধরনের শাস্তি। বাচ্চারাও ভয় পাইতেছে রুমের ভিতরে যারা আছে যে কি করবে, আমার এই বোনটাও কি মারা যাবে, ওরাও কিছু করতে পারতেছে না। অন্যদিকে জানা যায় যে টেরি হাতে একটা বিয়ার নিয়ে আসছিল, ওর মা তো সারাদিন মদ খায়, ঘরে তো ওদের থেকে ভালো কিছু থাকে না। ও ভাবছিল আলমারির ভিতরে একটা বিয়ার দিয়ে দিবে কিনা, যেহেতু মা সারাক্ষণ ঘরের ভিতরে ঘুরে, ওর অ্যাকচুয়ালি সেই অপরচুনিটিটা হয় নাই ওর বোনকে একটা বিয়ার দেওয়ার। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। 1985 সালের জুন মাসের 21 তারিখে বাচ্চারা যেটা রিয়েলাইজ করতে পারে, আলমারির ভিতর থেকে শিলা আর ওইভাবে কান্নাকাটি করতেছে না। ওরাও চিন্তা করতে থাকে শিলা কি ঘুমাই গেল, ও আর কাঁদতেছে না কেন, ও কি মারা গেল। ওরা নিজেরাও শিলাকে ডাক দিতে থাকে, দেখে যে শিলার ওই সাইড থেকে কোনো জবাব আসতেছে না। রাইট নাও শিলার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, ওর অ্যাকচুয়ালি কান্না করারও শক্তি বডিতে নাই, ও কোনো আওয়াজও করতে পারতেছে না। মেবি ও জ্ঞান হারাচ্ছে, আবার মাঝে মাঝে ওর জ্ঞান আসতেছে। যখনই জ্ঞান আসে একটু একটু আওয়াজ পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। সেদিন সন্ধ্যাবেলা ওই আলমারির ভিতর থেকে বাচ্চারা একটা আওয়াজ পায়। পরবর্তীতে বাচ্চারা যেটা জানায়, এই আওয়াজটার পর আলমারির ভিতর থেকে আর একটা আওয়াজও আসেনি। এই আওয়াজটা শুনে বাচ্চাদের আর বুঝতে বাকি থাকে না যে শিলা আর বেঁচে নাই। বেসিক্যালি যেটা হয়েছে, শিলা তো আলমারির ভিতরে এভাবে বসেছিল না, তো যতক্ষণ জানছিল সে এখানে এভাবে বসেছিল, তো যেহেতু সে মারা গেছে ওই লাশটা আর কতক্ষণ বসে থাকতে পারবে। নিশ্চয়ই ওই লাশটা ব্যালেন্স হারায় এরকম করে ধাম করে বাড়ি খেয়েছে কাঠের সাথে, আর সেখান থেকেই এই বিকট আওয়াজটা আসছে। আর যেহেতু এই বিকট আওয়াজ হওয়ার পরও শিলা কোনো আওয়াজ করে নাই, এই আওয়াজটা শুনেই বাচ্চারা বুঝতে পারছে শিলা আর বেঁচে নেই। শিলার ডেড বডি এই আলমারির ভিতরে টানা 3 দিন পড়েছিল। আর এই রুমটার ভিতরে রাইট নাও টেরেসা, তার 2 ছেলে এবং ছোট্ট মেয়ে, ওরা 3 জন কিন্তু এখানে রয়েছে। প্রথম ছেলে তো চলেই গেছে, আর 2 মেয়েকে তো রাইট নাও মেরেই ফেলছে। 3 দিন যাওয়ার পর থেকে পুরো রুমে এমন দুর্গন্ধ ছড়াতে থাকে, অ্যাকচুয়ালি টেরেসা বাধ্য হয় আলমারিটা খুলে লাশটাকে অ্যাকচুয়ালি কোনো জায়গায় ফেলে আসতে। যদি আলমারি থেকে গন্ধ না বেরোতো, অ্যাকচুয়ালি টেরেসা মনে হয় না এই আলমারিটা আদৌ খুলতো। ও যেটা চিন্তা করতে থাকে যে এই গন্ধ যদি ওদের রুম থেকে বের হয়ে আশপাশের বাসায়ও যায়, তাহলে তো মানুষ ওকে সন্দেহ করতে পারে। তাহলেও একটা কাজ করুক, এর থেকে ভালো লাশটাকে গুম করেই দিক। আলমারি খোলার পর টেরেসা দেখতে পায় শিলার ডেড বডিটা মাটিতে পড়ে আছে, হাত পা বাঁধা অবস্থায়, ঠিক যেভাবে সে বেঁধে রেখে দিয়েছিল তার মেয়েটাকে। উইলিয়াম আর রবার্ট 2 জন মিলে ঘরের ভিতরে বসেই বক্স দিয়ে কোনো রকম করে একটা কফিন তৈরি করে। এরপর এই কফিনের ভিতরে শিলার লাশটাকে তারা রাখে। মানে উইলিয়াম আর রবার্টের ব্রেন কিভাবে চলে, হতে পারে এই 2 জনের মেন্টাল স্টেটমেন্ট মেবি ওদের মায়ের মতো। মানে হয় না কিছু বাচ্চা অবিকল তার মায়ের মতো হয়েছে স্বভাব চরিত্রের দিক দিয়ে, ওরাও মনে হয় এরকম টাইপের। বোনটা যে মারা গেছে ওদের কোনো ফিলিংস নাই, যেরকম টেরেসার যে মেয়ে মরে গেছে ওর কোনো ফিলিংস নাই, লাশটাকে গুম করতে হবে, এটাই ওদের মেন কাজ। ওরা ঠিক ওইভাবেই কাজ করতেছে যে এটা ওদের কাজ। টেরেসা এবার যেটা করে, গাড়ি চালিয়ে আরও অনেক অনেক দূরে যেতে থাকে। সুজানকে সে যেখানে ফেলে রেখে এসেছিল তার থেকেও আরও অনেক অনেক দূরে। এটা কারোর রিজন, সে চাচ্ছিল 2টা লাশের যেন কোনো লিঙ্ক পুলিশ অফিসাররা খুঁজে না পায়, তারা যেন কখনোই মনে না করতে পারে যে 2টা কাজ কোনো একজন খুনির। তো এই কথা চিন্তা করে সে অনেক দূরে যেয়ে রাস্তার একটা কর্নারে সে খেয়াল করে কেউ আশেপাশে নাই, এরকম একটা ডাস্টবিনের পাশে যেয়ে শিলার ডেড বডিটা তার কফিন সহ, DIY কফিন সহ সেখানে ফেলে রেখে চলে আসে। তো এই ঘটনা ঘটার কয়েক ঘন্টার ভিতরে একজন লোক এই রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তো তিনি এরকম DIY কফিন টাইপের একটা বক্স আবর্জনার পাশে থেকে খুবই কিউরিসিটি ফিল করেন, যেটা আবার কি। তো উনি কাছে যে উকি মারতে যেয়ে দেখেন এটার ভিতরে একটা লাশ।
তো উনি দেখে এতটাই ভয় পান, উনি এটা টাচই করে নাই। উনি এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যান এবং এটার কোনো কিছুই সে টাচ করে নাই, কজ তিনি ভাবেন যদি সে এটা টাচ করে মেবি তাকেও এই কেসের মধ্যে জড়িয়ে ফেলা হবে। সো তাই এই লোকটা ভয় পেয়ে ইমিডিয়েটলি পুলিশ স্টেশনে কল করে। পুলিশ অফিসাররা শিলার ডেড বডি দেখার সাথে সাথে বলেন যেটা হোমোসাইড কেস। এই মেয়ের ডেড বডি দেখে বোঝা যাচ্ছে যে ওকে প্রচুর পরিমাণে ইউজ করা হয়েছে। যেভাবে তার হাত পা বেঁধে রাখা হয়েছিল, তার শরীরে যে পরিমাণে দাগ ও যে পরিমাণে শুকিয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে প্রচুর পরিমাণে টর্চার করার কারণে এই মেয়ের এই অবস্থা। এরপর পুলিশ অফিসাররা শিলার ডেড বডিটা পোস্টমর্টমে নিয়ে যায়। আর দুঃখের বিষয় হচ্ছে শিলার ব্যাপারেও তারা কোনো রকমের আইডেন্টি খুঁজে পান না। ওই একই কারণে, যেহেতু টেরেসা শিলাকেও কখনো ডাক্তারের কাছে নিয়ে যায় নাই, কোনো ডেন্টাল রিপোর্টও নাই তার। সো কোনো রকমের রিপোর্ট দেখেই অ্যাকচুয়ালি তার আইডেন্টি খুঁজে বের করা তখনকার সময় পুলিশ অফিসারদের পসিবল হচ্ছিল না। শিলার মৃত্যুর পর থেকে টেরেসার অ্যাকচুয়ালি এনজাইটি আসা স্টার্ট হয়। ও প্রতিদিন চিন্তা করতে থাকে, এই বুঝি আজকে পুলিশ অফিসার এসে আমাকে ধরে নিয়ে যাবে। তাই প্রতিদিন ও স্ক্রাবার দিয়ে পুরা বাসা পরিষ্কার করতো, সাবান দিয়ে, যেন কোনো ধরনের ময়লা স্মেল তার বাসায় না থাকে, কেউ যেন এসে বুঝতে না পারে এই বাসায় কি হয়েছে। একটা আলমারির ভিতরে কয়েক মাস ধরে একটা মেয়ে বন্দি ছিল, সেখানে সে সব ধরনের টয়লেট করছে। এরপর তার মৃত লাশটাও 3 দিন ধরে ছিল। বুঝতে হবে তোমাদেরকে। তো এই যে স্মেলটা কোনো মতেই টেরেসা দূর করতে পারতেছে না, এখান থেকে টেরেসার এনজাইটি অ্যাটাক আসতে থাকে। তার মানে কি পুলিশ বুঝে ফেলবে? তার মানে কি পুলিশ যে কোনো মুহূর্তে আমাকে ধরতে আসবে? এই এনজাইটি অ্যাটাকের চোটে টেরেসা পুরা বাসা সাবান দিয়ে ডলতে থাকে, যেভাবেই হোক এই গন্ধ আমার দূর করতে হবে, পুরা বাসা পরিষ্কার করতে হবে। ও করেই যাচ্ছে, কিন্তু এই গন্ধ তার বাসার থেকে আর বেরোচ্ছে না। তো টেরেসার এনজাইটি অ্যাটাক এতটা বেড়ে যায় যে ও মনে হয় মেন্টাল ব্রেকডাউন ঘটে। ও চিন্তা করতে থাকে পুলিশ আজকে রাত্রেই হয়তোবা আমাকে ধরতে চলে আসবে, এক মুহূর্ত আমার এই বাসায় থাকা যাবে না। তো যেই কথা সেই কাজ, ওই রাত্রেবেলায় ওর বাচ্চাদেরকে বলে সব জিনিস প্যাক করো। ওরা সব কিছু প্যাক করে গাড়িতে তুলে ওই রাত্রেই ওই বাসা থেকে ওরা বের হয়ে যায়। এখন কিন্তু ওরা 4 জন ফ্যামিলি মেম্বার, টেরেসা, উইলিয়াম, রবার্ট এবং ছোট মেয়ে টেরি। ওরা 4 জন মিলে এই বাসা ছেড়ে ওই রাত্রেবেলায় তো চলে আসছে। ওখান থেকে চলে আসার পর ছোট মেয়ে টেরিকে টেরেসা বলে যে এক কাজ করো, এই গ্যাসোলিন অথবা কেরোসিন তেল নিয়ে তুমি ওই বাসাতে যাও, যে পুরো বাসায় আগুন লাগাই দিয়ে আসো, যেন ওই বাসার কোনো এভিডেন্স বেঁচে না থাকে। মায়ের কথা শুনে টেরি ওই দিন রাত্রেবেলাতেই ওদের পুরনো বাসায় ফেরত যায় আগুন লাগানোর জন্য। এখন জানা যায় না এই আগুনটা সে মধ্যরাতে লাগিয়েছিল কিংবা ভোর সকালের দিকে, বা সে আগুনটা লাগানোর কিছুক্ষণের ভিতরে মানুষ জেনে ফেলে এবং ফায়ার সার্ভিসকে কল দিয়ে ইমিডিয়েটলি সেই আগুনটাকে নিভিয়ে ফেলে। ফায়ার সার্ভিসের লোকরা এসে বাসাটার আগুনটা নিভিয়ে দিয়ে চলে যায়। ওনারা পুরো বাসা ইনভেস্টিগেট করে না, কেনই বা করবে? এখানে তো অ্যাকচুয়ালি কোনো ক্রাইম ঘটে নাই, রাইট? বিকজ ওনারা জানেই না অ্যাকচুয়ালি এখানে কি ঘটেছে। টেরেসা তার ক্যালিফোর্নিয়ার এক রুমের বাসাটা ছেড়ে দিয়েছে প্রায় কয়েক বছর, আর এই কয়েক বছরে সে তার ক্যারেক্টারটা পুরোপুরি চেঞ্জ করে ফেলেছে। এখন যে নেবারহুডে সে থাকে সবাই তাকে চিনে খুবই পোলাইট একজন পার্সন হিসাবে। তাদের কোনো ধারণাই নাই সে কি নির্মমভাবে তার 2টা সন্তানকে খুন করেছে। আর এখন যে বাসায় সে থাকে, এখানে টেরেসার সাথে অনলি রবার্ট থাকে। এই কয়েক বছরে তার লাইফ অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। এর ভিতরে উইলিয়াম একটা মেয়ের প্রেমে পড়েছে এবং এরপর সে তার মাকে জানায় যে মা, আমি ওকে বিয়ে করে আলাদা থাকতে চাচ্ছি। তো টেরেসা এই ব্যাপারে কোনো কথা বলে না। অন্যদিকে টেরি, ওর দম বন্ধ হয়ে আসতেছিল এখানে, তাই সে শিলার আইডি কার্ড নিয়ে বাসা থেকে পালিয়ে যায়। যেহেতু এখনো তার 18 বছর হয় নাই, টেরেসা যখন জানতে পারলো ওর ছোট মেয়ে টেরি পালিয়ে গেছে, এই বিষয়টা নিয়ে কোনো মাথা ব্যথা করে নাই। পালাইছে তো পালাইছে, মানে পুলিশকেও জানায় নাই, রিপোর্টও করে নাই। বরাবরের মতো টেরেসা এখনও ইনকাম করে না। এখন যেহেতু রবার্ট বড় হয়েছে, সে রবার্টকে অলওয়েজ ফোর্স করে যে তুমি বড় হয়েছো, তুমি ইনকাম করো, এখন এটা তোমার দায়িত্ব। তো রবার্ট ছোটো মোটো চাকরি করে, সেখান থেকে যা ইনকাম করে সেটা দিয়ে সংসার চালানোর চেষ্টা করে। বাট এই টাকা দিয়ে অ্যাকচুয়ালি সংসার হয় না। ওর মা ওকে বলে তুমি 2টা-3টা জব করো, মানুষ করে না, এভাবেই করে তুমি ইনকাম করো। তো এটা অ্যাকচুয়ালি রবার্টের আর করে ও উঠতে পারতেছিল না। এরপর সে ডিসাইড করে, আচ্ছা আমি ব্যাংক ডাকাতি করলে কেমন হয়, এটা মানে সবচেয়ে ইজি, রাইট? এরপর অ্যাকচুয়ালি সে প্ল্যান করে ব্যাংক ডাকাতি করার। যেই কথা সেই কাজ,
রবার্ট প্ল্যান করে একটা বন্দুক নিয়ে সে ব্যাংকে ঢুকবে এবং ব্যাংক ম্যানেজারের মুখে বন্দুকটা ধরে বলবে, যা যা টাকা আছে আমার কাছে দাও। তারপর সে টাকা নিয়ে এখান থেকে চলে আসবে। তো সে ব্যাংকের ভিতরে ঢুকে সেম কাজটাই করে। সে ব্যাংকের ভিতরে ঢুকে এবং ম্যানেজারের রুম খুঁজে বের করে ম্যানেজারের মাথায় বন্দুক ঠুকায় বলে, আমাকে টাকা দে। ম্যানেজার ওর দিকে তাকায়, দেখে যে তো একটু গাঁদা টাইপের ছেলে, মনে হয় এমনিই ডাকাতি করতে চলে আসছে। উনি বলে, না, আমি তোমার কোনো টাকা দিব না। রবার্টকে যে ও তাচ্ছিল্য করছে, রবার্টের এটা দেখে মাথা গরম হয়ে যায়। রবার্ট বলে, আমাকে টাকা দিবা না, আমাকে টাকা দিবা না। ও চেতে একটা গুলি করে বসে। ইমিডিয়েটলি ব্যাংক ম্যানেজার ওখানে মৃত্যুবরণ করে। তো এটা তো সবাই দেখছে যে ব্যাংক ম্যানেজারকে রবার্ট গুলি করছে। তো এই ঘটনা ঘটার সাথে সাথে পুলিশকে সবাই কল করে ফেলে। ততক্ষণে পুলিশ অফিসাররা এসে ওইখান থেকে রবার্টকে গ্রেপ্তার করে ফেলে। এরপর পুলিশ অফিসাররা টেরেসাকে জানায় যে তার ছেলে ব্যাংক লুট করতে চেয়ে একজনকে খুন করে ফেলছে, তাই তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে এবং তার 16 বছরের জেল হয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল টেরেসার মতোই ওর অ্যাকচুয়ালি এই ব্যাপারটাতে ওরকম কোনো ফিলিংস ছিল না। ও যে ব্যাপারটাতে টেনশন করতে থাকে, আর হ্যাঁ, পুলিশ যে এখন বারবার আমাকে ডাকতেছে আমার ছেলের জন্য, কোনোভাবে ওরা যদি জেনে যায় যে আমি দুটা খুন করছি, চিন্তা করো কি পরিমাণে সেলফ সেন্টার্ড এই মহিলাটা। এখন পর্যন্ত ওর এই ছেলেকে নিয়েও চিন্তা করতেছে না যে কিনা ওকে এতগুলো খুন করতে সাহায্য করছে। টেরেসা এমন প্যানিক করতে থাকে, ওর ব্যাগ ঘুষায় ও এখান থেকে পালায় যায়। তো টেরেসা এখান থেকে পালিয়ে সল্ট লেক সিটির ইউটাতে চলে যায়। টেরি বাসা থেকে পালিয়ে কিন্তু সল্ট লেক সিটিতেই আসছে। টেরি জানে না তার মাও পালিয়ে কিন্তু এই এলাকাতেই আসছে। সল্ট লেক সিটিতে যখন টেরেসা চলে আসে, এখন তার সাথে তার কোনো সন্তান নাই, কোনো হ্যান্ডিম্যান নাই, এখন তার যৌবনকালও নাই, মানে কোনো ছেলেকে সে চাইলে পটাতে পারে না। তাহলে এখন সে কোথা থেকে অর্থ পাবে নিজেকে চালানোর জন্য? অবশেষে বলতে পারো জীবনে প্রথমবারের মতো টেরেসা কাজ করা স্টার্ট করে। ফাইনালি টেরেসা একজন কেয়ার গিভার হিসেবে একটা কাজ পায়, একজন এল্ডারলি ওমেনকে সেবা যত্ন করার জন্য। আর যেই মহিলাকে অ্যাকচুয়ালি উনি সেবা যত্ন করার কাজ পান, তার ছেলের অ্যাকচুয়ালি অ্যাপার্টমেন্টের বিজনেস আছে। উনি টেরেসাকে যে অফারটা দেয় যে আমি আপনাকে ছোটোখাটো একটা থাকার ব্যবস্থা করে দিব, আপনি আমার মায়ের দেখাশোনা করবেন আর সেটার জন্য আমরা আপনাকে পেমেন্ট দিব। তো টেরেসা চিন্তা করে, বাহ, আমার থাকার জায়গাও হয়ে যাচ্ছে, আমি একজনের কেয়ার গিভিংও দিব, আবার এখান থেকে আমি একটা পেমেন্টও পাবো, খুব ভালো হয়। সো টেরেসা এই কাজ করা স্টার্ট করে। অন্যদিকে টেরি তার নিজের মতো লাইফ লিড করার চেষ্টা করতেছে, যেটা সে কোনোদিনও করতে পারে নাই। সল্ট লেক সিটিতে আসার পর এখানে তার অনেক ফ্রেন্ড হয়েছে। মানে সারা জীবনে সে যতটুক সোশ্যাল হইতে পারে নাই, এ বয়সে এসে সে অ্যাকচুয়ালি সোশ্যাল হওয়ার চেষ্টা করতেছে। তো অনেক ফ্রেন্ড হওয়ার পর ও যেটা রিয়েলাইজ করতে পারছে, নর্মাল মানুষের লাইফ অ্যাকচুয়ালি অন্যরকম হয়। অন্যদের প্যারেন্টস অ্যাকচুয়ালি তাদেরকে অন্যভাবে ট্রিট করে। মানে যখন টেরি তার মা তাদেরকে কীভাবে শাস্তি দিত, তাদেরকে বড় করছে, হাসতে হাসতে তার ফ্রেন্ডদেরকে বলতো, ও ফ্রেন্ডরা বলতো, ও মাই গড, তুমি কী বলতেছো? তোমাদেরকে এভাবে আটকায় রাখতো, তোমাদেরকে বের হতে দিত না, এটা তো নর্মাল না, এটা তো অ্যাবিউজ। এভাবে আমরা বড় হই নাই, আমরা এরকমভাবে বড় হয়েছি, আমাদের সাথে এগুলো হতো। টেরি এগুলো শোনার পর মানে শকড হয়ে গেছে। যেহেতু টেরি সবচেয়ে ছোট ছিল, তার অন্যান্য বড় ভাই বোনদেরকেও দেখছে যে ওরা এইভাবেই বড় হইতেছে। টেরির কাছে কিন্তু এটাই নর্মাল লাগতো, মনে হয় নর্মাল মানুষদের জীবন এরকমই হয়ে থাকে। ও যখন অন্যান্য ফ্রেন্ডদের সাথে মিশে তাদের বাসায় যেয়ে দেখছে অ্যাকচুয়ালি কারো বাবা মাই এরকম না, এরকম বিহেভ কেউ করে না, টেরির গ্রাজেস তার মায়ের বিরুদ্ধে দিনকে দিন বাড়তেই থাকে। যে উনি তাহলে আমাদের সাথে এরকম দুর্ব্যবহার কেন করছে, আমরা কি করছি ওনার সাথে যে উনি আমাদের সাথে এরকম করবে। টেরির তার মায়ের প্রতি এত ঘৃণা জন্মাতে থাকে, সে কাঁদতে কাঁদতে ডিসাইড করে পুলিশকে কল দিয়ে সব কিছু জানিয়ে দিবে। তো ও সল্ট লেক সিটির পুলিশ স্টেশনে কল দেয় এবং কল করে ও সব কিছু বলতে থাকে। এরপর পুলিশ ওকে জিজ্ঞাসা করে, আপনাদের বাসা অ্যাকচুয়ালি কোথায়? ও বলে, ক্যালিফোর্নিয়াতে। বাস, তাহলে তো আমরা কিছু করতে পারছি না, আপনি ক্যালিফোর্নিয়ার পুলিশদের সাথে যোগাযোগ করুন। মানে টেরি অনেক অবাক হয়ে যায় যে আমার জীবনের এত বড় ট্রমার কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনি আমাকে এই রিপ্লাইটা দিলেন।
ওর মন অনেক ভেঙে যায়। এরপর অনেকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, বাট খুব একটা রেসপন্স ও অ্যাকচুয়ালি পাচ্ছিল না। 1993 সালে টেরি তার বাসায় বসে আমেরিকান মোস্ট ওয়ান্টেডের ট্রু ক্রাইম বেস একটা অনুষ্ঠান দেখতেছিল। তো এই অনুষ্ঠানটাতে একটা কোল্ড কেস নিয়ে কথা হইতেছিল, আর এটা দেখতে দেখতে কিছুক্ষণের ভিতরে টেরি রিয়েলাইজ করতে পারে তারা অ্যাকচুয়ালি সুজানের কোল্ড কেস নিয়ে কথা বলতেছে। আর এটা দেখার পর টেরি চিন্তা করে যে পুলিশ অফিসাররা অ্যাকচুয়ালি ততটা ইন্টারেস্ট না অ্যাকচুয়ালি এই কোল্ড কেসগুলো সলভ করতে, আমেরিকান মোস্ট ওয়ান্টেডের মতো এই প্রোগ্রামগুলো যতটা অ্যাকচুয়ালি ইন্টারেস্ট দেখায় এরকম টাইপের কেস সলভ করতে। তাই সে ডিসাইড করে আমেরিকান মোস্ট ওয়ান্টেডের সাথে সে নিজে যেয়ে যোগাযোগ করবে। টেরি যেটা করে, এই শোয়ের হেল্পলাইনে কল দিয়ে তার লাইফের হোল স্টোরি সে শেয়ার করে। টেরির সব কথা শোনার পর অ্যাকচুয়ালি তারা ওকে একটা ভালো উপদেশ দেয়। ওকে বলে যে ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্টের যারা কোল্ড কেস নিয়ে কাজ করছে আপনি তাদের সাথে যোগাযোগ করুন, তারা অ্যাকচুয়ালি আপনাকে ভালো হেল্প করতে পারবে। এরপর টেরি ফাইনালি ক্যালিফোর্নিয়ার যে কোল্ড কেসের ডিটেকটিভ আছে তার সাথে যোগাযোগ করে এবং তাকে সব কিছু সে খুলে বলে। প্রথমবারের মতো কেউ অ্যাকচুয়ালি টেরির কথা সিরিয়াসলি শুনতেছে এবং তাকে অ্যাকচুয়ালি বিশ্বাস করতেছে। আর যে কারণে অ্যাকচুয়ালি তারা টেরিকে বিশ্বাস করতেছে, কারণ তার গল্প শোনার পর তারা যেটা রিয়েলাইজ করতে পারে যে টেরি এমন কিছু ইনফরমেশন জানে যেগুলো তারা অ্যাকচুয়ালি মিডিয়াতে রিলিজ করে নাই। অনেক সময় হয় না যে দেখবা কোনো কেস যদি ফেমাস হয় সেটার সাথে কেউ নিজেকে সংযুক্ত করার জন্য মিথ্যা নিউজ দিতে চলে আসে যে হ্যাঁ আমিও জানতাম, আমিও সেখানে উপস্থিত ছিলাম। তাকে যখন জিজ্ঞাসা করা হয় আলটিমেটলি সে কোনো উত্তর দিতে পারে না। যেমন ধরো টেরি পুলিশ অফিসারকে জানায় যে আমার বোনের বাউল সিস্টেমের অনেক সমস্যা ছিল, আমার মা তাকে মারতে মারতে এমন অবস্থা করছিল সে তার পি হোল্ড করে রাখতে পারতো না, তাই তাকে ডাইপার পরায় রাখতে হইতো। এই কথাটা সোশ্যাল মিডিয়াতে পুলিশ অফিসাররা এখন পর্যন্ত শেয়ার করে নাই। সো যদি টেরি এই কথাটা বলে থাকে তার মানে নিশ্চয়ই সুজান তার বোন, তাছাড়া এটা তার জানার কথা না। এরপর টেরি পুলিশ অফিসারকে জানায় আমার মা আমার 2 বোনকেই এরকম অমানবিকভাবে খুন করছে। পুলিশ অফিসার বলে ওয়েট এ মিনিট, 2 বোন? আমরা তো একজনের লাশ পাইছি। এরপর বলে আচ্ছা আমার আরেকটা বোন আছে শিলা। এরপর টেরি যখন শিলার সব ইনফরমেশন পুলিশের সাথে শেয়ার করে, এরপর ওনারা রিয়েলাইজ করতে পারে যে কয়েক বছর আগে ওনারা যে আরেকটা কোল্ড কেস বন্ধ করতে বাধ্য হয়েছিলেন, যেহেতু এই কেসটারও কোনো আইডেন্টি তারা খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে তারা রিয়েলাইজ করতে পারে যে এই দুটো মৃত্যু অ্যাকচুয়ালি লিঙ্কড, ওরা দুজনই অ্যাকচুয়ালি বোন। এরপর টেরির ডিএনএর সাথে সুজান এবং শিলার ডিএনএ টেস্ট করানো হয় এবং এরপরে তারা জানতে পারেন অ্যাকচুয়ালি তারা বোন। পুলিশ অফিসাররা টেরির থেকে তার ভাইদের ব্যাপারে সব ইনফরমেশন নিয়ে নেয়। এর ভিতরে তারা জেনেই যায় যে রবার্ট অলরেডি জেলে আছে এবং উইলিয়াম কোথায় থাকে। তো এরপর পুলিশ অফিসাররা উইলিয়াম এবং রবার্টের সাথে যোগাযোগ করে। প্রথমে তো ওরা একদম অস্বীকার করে যে এগুলো কি হয়েছে আমরা জানি না, এগুলো সব মিথ্যা। এরপর ওরা যখন দেখে যে মিথ্যা কথা বলে ওরা বাঁচতে পারবে না, এরপর তারা পুলিশকে বলে যে অ্যাকচুয়ালি আমরা জানের ভয় এগুলো করছি, আমরা যদি এগুলো না করতাম আমাদের মা আমাদেরকে মেরে ফেলতো, তাই এটা করা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। আর পুলিশ অফিসাররা রিয়েলাইজ করতে পারে টেরি যা যা বলছে সব কিছুর সাথে মিলে যাচ্ছে 2 ভাইয়ের কথা। পুলিশদের আর বুঝতে বাকি থাকে না যে সব ভাই বোনরাই অ্যাকচুয়ালি সত্যি কথা বলতেছে। তো এখন ওদের যেটা করতে হবে টেরেসাকে গ্রেপ্তার করতে হবে। টেরেসাকে খুঁজে বের করা রাইট নাও অনেক টাফ হয়ে গেছে, কজ বাচ্চারা যেসব লোকেশনগুলো বলতেছে লাস্ট তার মার সাথে কোথায় দেখা হয়েছে কোনো জায়গাতে যেই পুলিশ অফিসাররা অ্যাকচুয়ালি টেরেসাকে খুঁজে পায় নাই। তো প্রায় কয়েক সপ্তাহ হয়ে গেছে তারা টেরেসাকে খোঁজাখুঁজি করতেছে, টেরেসাকে খুঁজে পাচ্ছে না। অন্যদিকে সল্ট লেক সিটির একটা ব্রডকাস্টিং চ্যানেল টেরিকে অফার করে যে আপনি কি আমাদের সাথে কোনো একটা ইন্টারভিউ দিবেন কি না। টেরি বলে যে ওকে ফাইন, আমি দিতে রাজি আছি। তো ব্রডকাস্টিং তো মানে হচ্ছে লাইভ দেখানো হবে, টেরি এখানে তার লাইফের সব কিছু লাইভে ইন্টারভিউতে বলবে। সো পুরো সল্ট লেক সিটির মানুষরা অ্যাকচুয়ালি লাইভে বসে ওর 12 প্যাচাল শুনতেছিল, লাইফের ট্রু ক্রাইমের স্টোরি, সরি ফান করে বলতেছি। তো লাকিলি আর আনলাকিলি
টেরেসা এটা দেখে ফেলে যে ও মাই গড, আমার মেয়ে বসে বসে ব্রডকাস্টিং চ্যানেলে আমাদের লাইফের ভালো প্যাচাল বলে দিতেছে। না না না, এই এলাকায় আমি তো আর থাকতে পারবো না, যে কোনো মুহূর্তে পুলিশ তো আমাকে ধরতে চলে আসবে। এমনিতেই তো ওর আগে থেকে এনজাইটিটা ছিল। তো ও যেটা করে, তখনকার সময় ওর ব্যাংকে ছিল $4,000। সো ব্যাংক থেকে টাকা তুলে ব্যাগ গুছিয়ে সে এখান থেকে পালানোর চেষ্টা করে। টেরেসা তার এই ব্যাংক অ্যাকাউন্টটা খোলার জন্য তার অ্যাকচুয়াল ইনফরমেশনটা এখানে ব্যবহার করেছিল এবং তার যে ড্রাইভিং লাইসেন্সের ইনফরমেশনটা আছে সেটাও এখানে শেয়ার করেছিল, যে কারণে পুলিশ অফিসাররা ইজিলি লোকেট করতে পারে যে রাইট নাও টেরেসা কোথায় আছে। তাই যখন সে ব্যাংক থেকে টাকা তোলার চেষ্টা করে ওই মুহূর্তেই পুলিশ অফিসাররা ব্যাংকে এসে ওকে গ্রেফতার করে ফেলে। পুলিশ অফিসাররা যখন টেরেসাকে গ্রেপ্তার করতে আসে তখন টেরেসার সাথে তার বাড়ির মালিকও ছিল। উনি তো পুরো অবাক হয়ে যায় যে টেরেসার মতো এরকম নম্র ভদ্র একজন মহিলাকে আপনারা গ্রেপ্তার করতেছেন, মানে কী পারপাসে? আমি তো কখনোই মানতে পারি না যে টেরেসার মতো একজন মহিলা এসব করতে পারে। নিশ্চয়ই আপনাদের কোনো ভুল হচ্ছে। তার মানে চিন্তা করো টেরেসা কী পরিমাণে একজন ভালো অভিনেত্রী, এই মানুষদেরকে সে কী পরিমাণে ম্যানিপুলেট করছে যে ওরা ওর পাস্ট না জেনে ওকে এরকম ব্লাইন্ডলি ট্রাস্ট করতেছে এবং ওরা মনে মনে বিশ্বাস করে যে টেরেসা নির্দোষ। এরপর পুলিশ অফিসাররা যখন এই বাড়িওয়ালাকে জিজ্ঞাসাবাদ করে, ওনারা বলে যে আমি অ্যাকচুয়ালি টেরেসার ব্যাপারে কোনো খারাপ কথা বলতে পারবো না। এই মহিলা আমাদের সাথে 24 ঘন্টা থাকে, আমার মায়ের সেবা যত্ন করে। অ্যাকচুয়ালি ওনার মতো এত ভালো নম্রভদ্র মহিলা অ্যাকচুয়ালি কেয়ার গিভার হিসেবে আমরা খুব কমই পেয়েছি। উফ, কি ভালো একজন মহিলা যে কিনা তার মেয়েদেরকে কেয়ার না করতে করতে মেরে ফেলছে, এখন অন্য মহিলাকে কেয়ার গিভিংয়ের কাজ করতেছে টাকার জন্য। তো পুলিশ অফিসাররা আর দেরি না করে ইমিডিয়েটলি টেরেসাকে গ্রেপ্তার করে এবং কিছুদিনের ভিতরেই তার ট্রায়াল স্টার্ট হয়ে যায়। রবার্ট যেটা করে, পুলিশের সাথে একটা প্রিডিল করে যে আমার যে শাস্তিটা হবে রাইট নাও এটা একটু আপনারা মিনিমাইজ করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ অলরেডি আমি 16 বছরের একটা সাজা খাটতেছি। এখন যদি এটার জন্য আমাকে আবার সাজা খাটতে হয় তাহলে তো আমার সাজা আরও বড় হয়ে যাবে। ফাইনালি টেরেসার ট্রায়াল স্টার্ট হয় আর টেরেসা নিজেকে নট গিল্টি হিসাবে দাবি করে। আর প্রসিকিউটররা বলেন যে যদি কোর্ট আপনাকে কোনো মতে প্রমাণ করতে পারে যে আপনি গিল্টি, তাহলে কিন্তু আপনার মৃত্যুদণ্ড হবে। আপনি কি রাজি আছেন? টেরেসা বলে, ওয়েট এ মিনিট, আচ্ছা আমি কি কোনো একটা প্রিডিল করতে পারি যে যদি আমি আমার সব অন্যায় স্বীকার করি তাহলে কি আপনারা আমাকে মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচাবেন? আমাকে কি অন্য কোনো একটা শাস্তি দিবেন আপনারা? আপনারা যদি এটা বলেন তাহলে আমি প্রিডিল করতে রাজি আছি। মানে জাস্ট এভাবে করে সে তার ডিসিশনটা চেঞ্জ করে ফেললো। তো জাজ বলে, ঠিক আছে, যদি আপনি সব দোষ স্বীকার করে নেন আমরা আপনার মৃত্যুদণ্ড আটকাতে রাজি আছি। তো এরপর টেরেসা তার সব দোষ স্বীকার করে নেয়। তো যতদূর জানা যায় উইলিয়ামের কোনো শাস্তি হয় না, মানে তাকে কোনো জেল টাইম দেওয়া হয় না, তাকে অ্যাকচুয়ালি থেরাপিতে পাঠানো হয়, কারণ তারা তো নিজের ইচ্ছায় এইসব কাজ করে নেয়, তাদের মা তাদেরকে ফোর্স করে এই কাজগুলো করিয়েছে। অন্যদিকে রবার্ট যেহেতু জেলেই আছে তো তাকে আরও মনে হয় 2-1 বছরের শাস্তি বাড়িয়ে দেওয়া হয়, বিকজ অলরেডি সে একজনকে করেছে। আর টেরেসা নরকে যাবজ্জীবনের কারাদণ্ড দেওয়া হয়। আর যতদূর জানা গিয়েছে সে প্যারোল করার জন্য চান্স পাবে 2027 সালে, যখন তার বয়স হবে 80 বছর। আর এখন টেরেসার 69 বছর চলছে। আর গুগলের কথা মতো সে স্টিল নাও বেঁচে আছে। সো এই ছিল হচ্ছে টেরেসার লাইফ স্টোরি। মেবি সে সামনের বছর বেঁচে থাকলে আপিল করার চান্স পাবে। আমার মনে হয় না ওর মতো একটা নিকৃষ্ট মাকে কখনো জেল থেকে বের হতে দেওয়ার অনুমতি দেওয়া হবে। সো আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবা না। আর তোমাদের কি মনে হয় আমি আজকের 12 বছরটা কয়দিনে শেষ করছি? আমি এই টি শার্টটা আর ব্লাউজ যেটাই বলো, আমি প্রতিদিন 12 পাঁচাল করার পর একটু পরেই ওয়াশিং মেশিন ঢুকে দিতাম, রাত্রেবেলা ধুয়ে দিয়ে সকালবেলা আবার ওয়াশ করে নিতাম, এভাবে করে প্রতিদিন পরছি, বুঝতে পারছো? আবার তোমরা ভেবো না যে প্রতিদিন আমি সেম শার্ট পরতেছি আর রেখে দিচ্ছি, পরতেছি আর রেখে দিচ্ছি। সো হোপফুলি আজকের গল্পটা তোমাদের ভালো লাগছে। আজকের গল্পটা বলতে আমার অনেক কষ্ট হয়েছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবে না।
এবার ইনশাল্লাহ মোটামুটি ব্যাক টু ব্যাক 12 প্যাচাল দেওয়ার চেষ্টা করবো, কজ আমার অ্যালগোরিদমটা ঠিক করতে হবে। এবং সামনে যেহেতু ব্ল্যাক ফ্রাইডে আসতেছে, আমার একটু শপিং করার ইচ্ছা আছে, তো তার জন্য টাকার প্রয়োজন, আর সেটার জন্য 12 প্যাচাল আমি ইনশাল্লাহ ভালোভাবে করার চেষ্টা করবো। সো আবার দেখা হয়ে যাবে কোনো একদিন। টিল দেন, আল্লাহ হাফেজ।